হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের মেহেদি হইয়া চলে আসলাম তোমাদের জন্য একটা নিউ ক্লাস নিয়ে। এবং এই ক্লাসে চেষ্টা করব যারা 26 ব্যাচ আছো বিশেষ করে তোমাদের এক ক্লাসেই অধ্যায়টা পুরো শেষ করে দেয়া। হ্যাঁ, দেখো অধ্যায়টা কি ছিল বলো দেখি ভাইয়া। অধ্যায়টা ছিল হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, কোষ বিভাজন, তাই না? কোষ বিভাজন অধ্যায়টা ছোট এবং ইজি, কিন্তু কি হয় এখান থেকে মোটামুটি দেখবা যে প্রতি বছরই কোশ্চিন চলে আসে। সো আমাদের এই অধ্যায়টাকে বলতে গেলে বলা চলে যে এটা 3 স্টার ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ এখান থেকে কোশ্চিন চলে আসে, সৃজনশীল হোক বা এমসিকিউ হোক, এখান থেকে তুমি কোশ্চিন পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা আজকে যে অধ্যায়টা দেখবো কি বললাম বলো, কোষ বিভাজন। এক ক্লাসেই আমরা মোটামুটি সবকিছু কভার করার চেষ্টা করব, তো বাকিটুকু ক্লাসে দেখা যাক। ওকে, আমাদের পরবর্তী আসো অধ্যায় যেটা আছে আর কি, দেখো কোষ কোষ বিভাজন ও কোষ চক্র। আমি দুইটা হেডলাইন নিয়েছি এখানে, একটা হচ্ছে কোষ বিভাজন আর একটা হচ্ছে কোষ চক্র। তো বেসিক্যালি এইখানে একটু আলোচনা করে একটু সামনে আগে যাব আমরা। ওকে, দেখো কোষ বিভাজন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। কোষ বিভাজন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তো কোষ বিভাজন যেটা আছে সেটাকে আগে আমরা একটু দেখি কোষ বলতে কি বোঝায়। কোষ, তোমরা জানো জীবদেহের গঠন ও কাজের একক, তাই না? কাজের একক। তাহলে কোষ কি ভাইয়া? জীবদেহের গঠন ও কাজের একক। এটা পিচ্চি বাচ্চা একটা পাবে। তো এই বিভাজন, বিভাজন বলতে কি? বিভাজন, দেখো কোষ, আমরা প্রথম যে অধ্যায়টা ছিল সেই প্রথম অধ্যায়ে আমরা দেখছিলাম কি বলো, সেই প্রথম অধ্যায়ে আমরা দেখছিলাম যে কোষ ও এর গঠন, মানে একটা কোষের ভিতরে কি কি থাকে না থাকে যা আছে আমরা ইন ডিটেলস প্রথম অধ্যায়ে পড়াশোনা করছি। ওকে, আমরা এখন দ্বিতীয় অধ্যায় দেখবো এই যে কোষটা পরিপক্ক হয়ে গেছে, এখন এ কি করবে? বাচ্চা কাচ্চা দিবে। সেই বাচ্চা কাচ্চা গুলো কিভাবে হয় সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে বিভাজন। তাহলে একটা কোষ থেকে কিভাবে দুইটা অথবা চারটা কোষের সৃষ্টি হবে সেটাই হচ্ছে কোষ বিভাজন সহজ ভাষায়। তাহলে কি বললাম? একটি কোষ থেকে, কয়টি কোষ থেকে? একটি কোষ থেকে, একটি কোষ থেকে কয়টা? দুইটা অথবা চারটা। তাহলে একটি কোষ থেকে দুইটি অথবা চারটি কোষের সৃষ্টি। এখন এই একটি কোষ, এটা কি আমাদের প্রাথমিক কোষ না? বলো, এই একটি কোষটা হচ্ছে প্রাথমিক কোষ। তাহলে এটাকে আমরা বলতে পারি মাতৃকোষ, মানে মাতৃ। তোমরা কই থেকে আসছো বলো? তোমরা কই থেকে আসছো? মা থেকে আসছো। তাহলে তোমরা কি তাহলে তাদের বাচ্চা। তো এদের ক্ষেত্রেও এটা হচ্ছে মাতৃকোষ, মাতৃকোষ থেকে কি হবে? বাচ্চা হবে। সেই বাচ্চা কোষগুলোকে আমরা বলি অপত্য কোষ। কি বললাম ভাইয়া? অপত্য কোষ। আর যদি বলি ইংলিশে তাহলে হচ্ছে ডটার সেল। ডটার সেল, ক্লিয়ার? তাহলে কি বললাম দেখো, একটি কোষ থেকে দুইটি অথবা চারটি কোষের সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, মানে যদি আমি আরো ভালো ভাষায় বলি তাহলে একটি মাতৃকোষ যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অথবা চারটি অপত্য কোষের সৃষ্টি করে তাকেই কোষ বিভাজন বলে। বুঝতে পারছো? আর সেল সাইকেল নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। এইটা হচ্ছে এখানকার একটু পড়াশোনা। হ্যাঁ, তো এখন আসো যে এই কোষ বিভাজন যেটা আছে, কোষ বিভাজন তো আমরা বুঝলাম যে হ্যাঁ এইটা হচ্ছে যে কোষ বিভাজন। এখন সেই কোষ বিভাজন অ্যাকচুয়ালি কত প্রকার? তোমরা জানো যে কোষ বিভাজন অ্যাকচুয়ালি কত প্রকার বলো? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কত প্রকার ভাইয়া? 3 প্রকার। কি কি আছে তোমরা সবাই জানো? অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, তাই না? অ্যামাইটোসিস। তোমরা জানো মাইটোসিস, মাইটোসিস। তোমরা আর কি জানো বলো? মিওসিস। এগুলা তোমরা বাচ্চাকালে পড়ে আসছো, তাই না? এগুলা তোমরা বাচ্চাকালে পড়ে আসছো। আমি জাস্ট একটু কি ঝালাই করে দিচ্ছি, আর কিছু না, জাস্ট একটু ঝালাই করে দিচ্ছি। এখন দেখো তো, যে আমি বললাম যে কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এন্ড মিওসিস। এগুলা নিয়ে আমরা ইন ডিটেলস পড়াশোনা করব ইনশাআল্লাহ, ইন ডিটেলস পড়াশোনা করব। এখন দেখো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস যে 3টা কোষ বিভাজন বললাম, এই 3টা কোষ বিভাজনের বেসিক এবং এই 3টা কোষ বিভাজন থেকে কি কোশ্চিন আসে না আসে এটাও একটু জানতে হবে। তো সেইটা একটু এই পাশে আমরা শিখে নেই। ওকে, দেখো এটা আমি একটু ক্লিন করে নিলাম। ওকে, সমস্যা আছে কোনো? ওকে, দেখো এখানে আমি শুরু করি। আচ্ছা, এখান থেকে শুরু করি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি বলে? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। এখন আসো যে অ্যামাইটোসিস যেটা আছে সেটা কি। এখন বলো তো দেখি, তোমরা পড়ে আসছো সবাই যে অ্যামাইটোসিস কাকে বলে। তো অ্যামাইটোসিস কাকে বলে এটা বুঝতে গেলে আগে একটু আসতে হবে এই কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি হয় কার কার, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা একটু আমি আগেই ক্লিয়ার করে নিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। দেখো
কোষ বিভাজন যেটা আছে, কোষ বিভাজন অ্যাকচুয়ালি কিসের হচ্ছে, মানে এই ব্যাপারটা না বললে আর কি বুঝবা না, সেটা দেখো যে কোষ বিভাজন, এই যে কোষ বিভাজন যে আছে, এই কোষ বিভাজনের মধ্যে দুইটা জিনিসের বিভাজন হয়। কয়টা জিনিসের? দুইটা জিনিসের। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তার মানে একটা কোষ যে বিভাজিত হবে তার জন্য দুইটা বেসিক জিনিস লাগবে, একটা হচ্ছে কি নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই দুইটার যদি বিভাজন হয় তাহলে আমরা সেটাকে বলতেছি কোষ বিভাজন। তাহলে কি কি বললাম বলো দেখি ভাইয়া, কি কি বললাম? একটা বললাম নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর একটা বললাম কি বলো, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম বলো, যে দুইটা দুইটা জিনিস আমার খুবই লাগবে, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। এই দুইটার বিভাজন মানে কোষ বিভাজন। দেখো এই যে নিউক্লিয়াসের যে বিভাজনটা আছে, এই নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিও ক্যারিও কাইনেসিস। ওকে, কাইনেসিস। আর সাইটোপ্লাজমের যে বিভাজনটা আছে, সেই সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। কি বলা হচ্ছে? সাইটোকাইনেসিস। ওকে, সাইটোকাইনেসিস। এখন আসো যে এই নাম দুটো কই থেকে আসলো। দেখো এই যে প্রথমে যে বললাম ক্যারিওকাইনেসিস, মনে রাখবা বায়োলজিতে ক্যারিয়ন মানেই হচ্ছে নিউক্লিয়াস। কি বললাম? বায়োলজিতে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। এই যে ক্যারিয়ন কথাটা আছে, এই কথাটা মানে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এবং এই যে সাইটো কথাটা কই থেকে আসছে? সেল থেকে, মানে হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসছে। তাহলে সাইটোপ্লাজম থেকে আমরা এই সাইটো কথাটা নিয়ে আসছি। আর মনে রাখবে এই যে সিস, সিস মানে হচ্ছে যে কোনো কিছুর প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়াটা আছে এটাকেই বলা হচ্ছে সিস। ঠিক আছে, যে কোনো কিছুর প্রক্রিয়া বোঝাইতে আমরা সিস কথাটা যুক্ত করে দিই। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন যে প্রক্রিয়ায় হয়। আবার এটাতে আসো, সাইটোকাইনেসিস মানে কি? যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে এই দুইটা আমরা বেসিক আগে বুঝলাম। বুঝতে পারছো? এখন আসলে যে অ্যামাইটোসিস যেটা আছে, অ্যামাইটোসিসের ক্ষেত্রেও সেম একই কথা। অ্যামাইটোসিসের ক্ষেত্রে আমাদের এই দুটা কাজই করতে হবে। তো অ্যামাইটোসিসের বেসিক জিনিসটা আগে মাথায় নাও। অ্যামাইটোসিসকে অ্যামাইটোসিসকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বললাম ভাইয়া? প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন। বুঝতে পারছো? তাহলে অ্যামাইটোসিসকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয় একটু দেখো তো। যে অ্যামাইটোসিস যেটা আছে, এই অ্যামাইটোসিসকে তুমি যদি একটু গভীরভাবে দেখো, বলো একটু যদি দেখো, তাহলে দেখবে যে এর যে প্রক্রিয়া, আমি একটু বলে দিই, এর যে ব্যাপারটা আছে এটা একটু দেখো। অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয়? অ্যামাইটোসিসের ক্ষেত্রে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, ওই যে আগের থিমে আসো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে সরাসরি সরাসরি দুইটা কোষে পরিণত হবে। কি বললাম? আমি একটু দেখাই। ধরো এই যে একটা হচ্ছে আমাদের মাতৃকোষ, এইটা হচ্ছে একটা আমাদের মাতৃকোষ। ওকে, এটা হচ্ছে একটা আমাদের মাতৃকোষ। তাহলে এইটা হচ্ছে আমাদের তার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। বুঝতে পারছো? এবং আসো এই একটা কোষ থেকে আমরা কি বললাম, এই একটা কোষ থেকে আমাদের কয়টা কোষের সৃষ্টি হবে? এই একটা কোষ থেকে কোনো ঝামেলা ছাড়া আমাদের এখানে আমরা কোষ পাবো কয়টা বলো? এখানে কোষ পাবো আমরা দুইটা। কয়টা পাবো ভাইয়া? দুইটা কোষ পাবো। কোনো ঝামেলা ছাড়া কয়টা কোষ পাবো? দুইটা কোষ পাবো। তাহলে এইটাকেই বলা হচ্ছে অ্যামাইটোসিস। এখন আসো যে এই প্রক্রিয়াটা আসলে আরেকটু ডিটেলস বলে দিই। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, এটা কি কোষ? এটা হচ্ছে মাতৃকোষ। এটা কি কোষ ভাইয়া? মাতৃকোষ। এটা হচ্ছে মাতৃকোষ। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়, মাঝখানে কি কোনো ঝামেলা হয়েছে? না। তাহলে আমি আরো একটু সুন্দর করে বলি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি দুইটা কোষে পরিণত হয় বা দুইটি অপত্য কোষে পরিণত হয়, তাকেই আমরা বলতেছি অ্যামাইটোসিস। আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো ব্যাপারটা। তাহলে এগুলো কি, এখানে পয়েন্ট কি মনে রাখতে হবে, যে এখানে কোনো মাধ্যমিক জটিল, এখানে কোনো জটিল ব্যাপার স্যাপার থাকবে না, জটিল ব্যাপার স্যাপার নেই। ক্লিয়ার? মানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া আমাদের কি হবে, একটা কোষ সরাসরি দুইটা কোষে পরিণত হবে। দেখো তো এটা কি তুমি প্রত্যক্ষভাবে দেখতে পারতেছো না? এই যে প্রত্যক্ষভাবে ব্যাপারটা লক্ষ্য করলা, এই কারণে এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। মানে এর মাঝে কোনো ঝামেলা নাই। আমি একদম সহজ করে বলতেছি, এগুলো না আরো ডিটেলস পড়ানো যায়, যেহেতু তোমরা এখন শেষ পর্যায়ে চলে আসছো। জাস্ট আমি তোমাদের বেসিক গুলান ক্লিয়ার করে দিচ্ছি, জানো পরীক্ষার হলে ভুল না হয়। ওকে, তাহলে এই গেল আমাদের অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস আমরা বুঝলাম। তারপরে আসো যে অ্যামাইটোসিসের পর আমরা কি বলবো? অ্যামাইটোসিসের পর বলবো আমরা মাইটোসিস, তাই না? আচ্ছা, এটা একটু ক্লিন করে নেই। অ্যামাইটোসিসের পর আমরা শিখবো হচ্ছে মাইটোসিস। এখন মাইটোসিস কি বললাম? মাইটোসিস,
মাইটোসিস। দেখো মাইটোসিসের ক্ষেত্রে এখন কি শিখবা, এখন আসো আগের থিমে আসো, ওই আমরা একই একই মনে করো যে সংজ্ঞাগুলো বারবার ইউজ করব। তাহলে একটু যদি বলি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে তাকেই আমরা বলতেছি কি, অ্যামাইটোসিস। ওই একই সংজ্ঞা কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে, কিন্তু এইখানে সুন্দর কিছু কথাবার্তা আছে এবং এইখানে একটু বুঝতে হবে। সেই জিনিসটা একটু কি সেটা একটু দেখি। দেখো এই যে ধরো এই যে একটা কোষ, ধরো এই যে একটা কোষ, একটু কালারটা চেঞ্জ করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে একটা কোষ, এই একটা কোষের মধ্যে আমাদের ভিতরে ধরো এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, আর ভিতরেরটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার। ওকে, নিউক্লিয়াস আর হচ্ছে ভিতরেরটা কি বলো, ক্রোমোজোম নাম্বার। ওকে, আর এই একটা কোষ থেকে আমাদের কি হবে বলো, এই একটা কোষ থেকে আমাদের দুইটা কোষ এখানেও সৃষ্টি হবে, দুইটা কোষ। তাহলে এই যে এক, এই যে দুই, তাহলে দুইটা কোষ সৃষ্টি হয়েছে, এখানেও 2n আছে, এখানেও 2n আছে। দেখো একটু ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো আমি আগেরটার ক্ষেত্রে বলছিলাম যে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হবে, কিন্তু এখানে আমি সংযোজন করব কি কি, এখানে তোমাদের মনে রাখতে হবে কি কি। এটা আমাদের কি কোষ, মাতৃকোষ। এই দুটা কি কোষ, বাচ্চা কোষ। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের আগেরটা কি ছিল, যে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া ডিরেক্ট দুইটা কোষে পরিণত হবে, কিন্তু এইখানে ঝামেলা হয়েছে যে এইখানে জটিল মাধ্যমিক পর্যায়টা চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা একটু জটিল করে ব্যাপারটা চিন্তা করি। তাহলে চিন্তা করার ব্যাপারটা আসো, তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ, এটা মাতৃকোষ না, তাহলে একটি মাতৃকোষের এটা কি আমাদের নিউক্লিয়াস, আর এই 2nটা আমাদের হচ্ছে ক্রোমোজোম নাম্বার, তাই না? তাহলে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় দেখো তো কয়বার হয়েছে, এই যে একটা নিউক্লিয়াস থেকে এখানে আরেকটা হয়েছে, তাই না? তার মানে একবার পরিবর্তন, একবার ভাগ হয়েছে। আবার ক্রোমোজোম দেখো তো এখানেও 2n আছে, এখানেও 2n আছে, এখানেও 2n আছে, তার মানে এইটাও কয়বার হয়েছে, একবার হয়েছে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার মাত্র বিভাজন হবে, কি বললাম, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার মাত্র বিভাজন হবে এবং যে মাতৃকোষটা ছিল সেই মাতৃকোষের সমগুণ সম্পন্ন নতুন দুইটা বাচ্চা কোষ সৃষ্টি করবে, তাকেই আমরা বলবো মাইটোসিস। বুঝতে পারছো? তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ তার সমগুণ সম্পন্ন দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে, যেখানে কেমন ব্যাপার স্যাপার থাকবে, যে তাদের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় কয়বার হবে ভাইয়া, একবার বিভাজন হবে, তাকেই আমরা বলবো অ্যামাইটোসিস। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখানে আমি পয়েন্ট কি কি বললাম, দেখো এখানে পয়েন্ট হচ্ছে যে এইখানে নিউক্লিয়াস, এখানে হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোম, তাই না? নিউক্লিয়াস আর ক্রোমোজোম উভয় কি হবে ভাইয়া, একবার মাত্র বিভাজন হবে, উভয় কি হবে, একবার মাত্র বিভাজন হবে। বুঝতে পারছো? এখন আসো যে আর কি বলছিলাম, এইখানে যে বাচ্চা কোষগুলো তৈরি হবে সবগুলো হবে সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন, সমগুণ সম্পন্ন, সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন। এখন দেখো তাহলে আমরা কি পেলাম, সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন, যেখানে কি নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার মাত্র বিভাজন হবে। তাহলে এটাকেই বলা হচ্ছে মাইটোসিস। দেখো তো এটা একটা মোটামুটি সমীকরণের মতো ব্যাপার স্যাপার না, মাতাও যা সন্তানও তা, মাতৃকোষও যা সন্তানেও আমরা তা পাইছি। এই কারণে এটাকে আমরা বলবো, এটাকে আমরা কি বলবো বলো দেখি, এটাকে আমরা বলবো সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন, কোষ বিভাজন। ওকে, তাহলে সমীকরণিক কোষ বিভাজন বলা হচ্ছে মাইটোসিস। কি ইংলিশ কি হবে, ইকুয়েশনাল সেল ডিভিশন। আই হোপ তোমরা এখানে বুঝতে পারছো। আমরা এগুলোর ইন ডিটেইলস কিন্তু আরো পড়বো, বুঝতে পারছো? কারণ এই মাইটোসিসের ভিতরে যে জটিল মাধ্যমিক পর্যায়ে কথাটা বললাম, আচ্ছা এই পাশে লিখি নেই, তাহলে এখানে হচ্ছে আমাদের কি থাকবে, জটিল পর্যায় থাকবে, মধ্যে আমাদের কি থাকবে বলো, জটিল পর্যায় থাকবে। এই যে জটিল পর্যায় যেটা আছে সেইটা নিয়ে আমাদের হিউজ পড়াশোনা আছে, সেটা আমরা দেখবো। ওকে, তাহলে এইটা গেল আমাদের মাইটোসিস। এখন আসো আমাদের মিওসিস কি বলতেছে দেখি একটু। ওকে, মিওসিস ব্যাপারটা কি তোমরা একটু মনে মনে চিন্তা করে দেখি, মিওসিসটা কি হইতে পারে। দেখো মিওসিসের ব্যাপারটা একটু আসো মিওসিসে। ওকে, মিওসিসে এটা হচ্ছে আমাদের মিওসিস। মিওসিসকে বলা হচ্ছে কি জানো, মিওসিসকে বলা হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন। বুঝতে পারছো? হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন। এখন আসো যে কেন বলা হচ্ছে, তাই না আমরা ওই আগের প্রসিডিউরে যাই, আগে আমরা চিত্রটা দেখি। দেখো বায়োলজিতে যদি তুমি চিত্রটা একবার ধরতে পারো তাহলে দেখবা যে তোমার কাছে বুঝতে জিনিসটা সহজ হবে। এই কারণে আগে তোমরা কি করবা, ফিগার গুলো আঁকায় নিবা, তাহলে তোমরা দেখবা যে বুঝতে খুবই সুবিধা হচ্ছে। ওকে,
দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের আগের মতো হিসাব করি, এইটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের কোষ, আর মাঝখানে আমাদের কি থাকবে বলো, নিউক্লিয়াস থাকবে। এই তো, এইটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস, কত এন, 2n। আবার আসো, এখান থেকে কয়টা কোষ সৃষ্টি হবে ভাইয়া, প্রথম পর্যায়ে এখান থেকে আমাদের দুইটা কোষ সৃষ্টি হবে, দুইটা কোষ সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে আমাদের ক্রোমোজোম নাম্বার বলতে নিউক্লিয়াস যেটা আছে, এটা আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াস এবং এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার। তাহলে 2n থেকে কত পাইছি আমরা, nn পাইছি। ওকে, তারপরে আসো আবার, আবার আসো, দেখো এখান থেকে আবার কি হবে, এখান থেকে আবার দুইটা সৃষ্টি হবে, এই যে এক, এই যে দুই। আবার এখানে আসো, এখান থেকে এক, এই যে দুই। বুঝতে পারছো? তাহলে দেখো তো মোট একটা থেকে কয়টা হইলো, চারটা। আমি কোষ বিভাজনের সংজ্ঞায় বলছিলাম না, যে কোষ বিভাজন, যে প্রক্রিয়ায় একটি থেকে, একটি মাতৃকোষ থেকে দুই অথবা দুইয়ের অধিক, মানে চারটা। বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের কত পাবো, দেখো এখানে আমরা পাবো, এখানে আমরা পাবো এন, এন, এন এবং এন। দেখো, তার মানে আমরা পাচ্ছি 2n, 2n যেটা আছে, 2n থেকে একবার n পাইছি, তারপরে আমরা যা আছে তাই পাইছি। এখন আসো ব্যাখ্যাতে আমরা কি বলবো, ব্যাখ্যাতে কি বলবো। দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি সহজ, যেটা মানে ছোট বাচ্চাও পারে, যেটা একটি কোষ থেকে মানে একটি মাতৃকোষ চারটা অপত্য কোষের সৃষ্টি করে, তাকে মায়োসিস বা মিওসিস কোষ বিভাজন বলা হচ্ছে। তাহলে এইটা বুঝলাম, কিন্তু এখন তোমরা বড় হইছো, কারণ তোমরা জীবনে মোটামুটি 11-12 বছর পড়াশোনা করে ফেলছো, তাই না? তার মানে তোমাদের এখন আর ওই বাচ্চা সংজ্ঞা দিলে হবে না, এখানে একটু অ্যাডভান্স সংজ্ঞা দিতে হবে। আগে কি বলছিলাম, আগে বলছিলাম যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় কয়বার হবে, একবার। কয়বার ভাইয়া, একবার। তাহলে এখানের ক্ষেত্রে দেখো তো, এই যে এখানের ক্ষেত্রে, নিউক্লিয়াসের ক্ষেত্রে চিন্তা করো, নিউক্লিয়াসটা আমাদের এই যে এখানে দেখো একবার হয়েছে, কমে গেছে, মানে আমাদের ক্রোমোজোম নাম্বার যেটা আছে সেটা কমে গেছে। নিউক্লিয়াস কয়বার হয়েছে, এখানে একবার, এই যে এখান এই পর্যায়ে একবার, আবার এখান থেকে একবার, তাহলে কয়বার হলো, দুইবার, তাই না? আর ক্রোমোজোম দেখো তো, ক্রোমোজোমের ক্ষেত্রে এখানে এন, মানে একবার হয়েছে, এখানেও এন, এখানেও ওই আগের মতোই একই আছে, তার মানে এখানেও একই আছে, এই ক্রোমোজোম নাম্বার পরিবর্তন হইল না, তার মানে শুধুমাত্র একবার হ্রাস পাইছে। ওকে, তাহলে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম কয়বার হবে, একবার। ক্রোমোজোম কয়বার, একবার। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, তাহলে আমি বলতেছি নিউক্লিয়াস এন দিয়ে প্রকাশ করলাম, নিউক্লিয়াস দুইবার, এবং ক্রোমোজোম সি দিয়ে প্রকাশ করলাম, ক্রোমোজোম একবার। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার, সরি এখানে একটু বিড়াল ছিল তো, ও হচ্ছে আমার পায়ে আর কি একটু ইয়া করছে। ওকে, যাও বাবা, ওইদিকে সরো তুমি, যাও যাও যাও। ওকে, তো একটু দুঃখিত আর কি, বিড়াল আমার পায়ের নিচে পড়ে গেছিল। হ্যাঁ, তো এখন আসো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয়বার, দুইবার, এবং ক্রোমোজোম কয়বার, একবার। তাহলে আমি বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকেই বলবো মায়োসিস কোষ বিভাজন। বুঝতে পারছি এতটুকু? এতটুকু বুঝলে এখন দেখো তো, প্রথমে আমাদের ছিল কত, এখানে প্রথমে ছিল আমাদের 2n, তাই না? 2n থেকে হয়েছে কত, n, তার মানে হ্রাসটা ঘটছে মূলত এখানে, এখানে হ্রাস পাইছে। ক্লিয়ার? আর এখানে দেখো তো কি কোনো হ্রাস পাইছে, না, এখানে কোনো হ্রাস পায় নাই। তার মানে আমাদের এই যে প্রথম ধাপটা যদি তুমি চিন্তা করো, প্রথম ধাপটা যদি তুমি চিন্তা করো, তাহলে দেখো এই যে প্রথম যে পর্যায়টা আছে, এইটাতে মূলত আমাদের কি ঘটছে, মিওসিসটা ঘটছে। আর এইটাতে কিন্তু মিওসিস ঘটে নেই। এখানে কি হয়েছে, এখানে আমাদের মিওসিসটা ঘটে নেই, এখানে আমাদের মিওসিসটা, এখানে কি ঘটছে, মাইটোসিস ঘটছে, মাইটোসিস ঘটছে, মাইটোসিস ঘটছে। কারণ দেখো তো, আমরা মাইটোসিসে কি বলছি, মাও যেমন হবে বাচ্চাও তেমন হবে। দেখো তো, এখানে মাও যেমন বাচ্চাও যেমন, এবং নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ের কয়বার হবে, একবার বিভাজন হবে, তাই তো এখানে আছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি মাইটোসিসের অনুরূপ। বা এখন যদি আসো, তাহলে এই প্রথমটাকে বলা হচ্ছে, প্রথমটাকে বলা হচ্ছে মিওসিস এক, এক, আর এইটাকে বলা হচ্ছে মিওসিস দুই। মিওসিস দুইটা কার অনুরূপ, মিওসিস দুইটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। বুঝতে পারছো তোমরা? তাহলে মিওসিস দুইটা কার অনুরূপ, মাইটোসিসের অনুরূপ। তাহলে এই হলো আমাদের অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এটার একদম ক্রিস্টাল ক্লিয়ার, এর থেকে আর ভালো ধারণা দেওয়া সম্ভব না। বুঝতে পারছো? তাহলে আসো আমরা পরের স্লাইডে আসি। ওকে, পরের স্লাইড যেটা আছে, এখানে আমাদের কি বলছে যে কোষ বিভাজনের প্রকারভেদ, আমি এটা মোটামুটি পড়াই দিছি তোমাদেরকে। আচ্ছা, এটা লাগবে না, এখন আসো একটু জাস্ট দেখাই দেই। হ্যাঁ, দেখো, ওকে, ওকে, দেখো এই যে এখানের মধ্যে আমরা আসি, একটু একটু দাগা দাগ। দেখো এই যে কোষ বিভাজনের আবিষ্কার এবং প্রকারভেদ ব্যাপারটা আছে, দেখো কোষ বিভাজন কত, 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার বা টিট্রাস মেকুলাসা কোষে কোন বিজ্ঞানী, ওয়াল্টার ফ্লেমিং। কোন বিজ্ঞানী ভাইয়া, ওয়াল্টার ফ্লেমিং প্রথম লক্ষ্য করে। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো নামকরণ, যেটা যেটা বইয়ের তথ্য আর কি, তোমাদের বইয়ের তথ্য, যে ফ্লেমিং সমুদ্র স্যালামান্ডার কোষ থেকে প্রথম বিভাজন দেখেন, তবে জনন কোষের বিভাজন প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী স্টার্স বার্গার বা স্টার্স বুর্গার। বুঝতে পারছো? তাহলে এটা আমরা, এটা ডান, এটা লাগবে না।
এখন কয় প্রকার পড়ছিলাম আমি, বলো ভাইয়া? 3 প্রকার। কি কি পড়ছিলাম? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ক্লিয়ার? দেখো এখন আসো, এখানে কি আছে দেখো। কোন জটিল পর্যায় ছাড়া, আমি বলছিলাম কোন কথাটা, কোন জটিল পর্যায় ছাড়া মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি সরাসরি বিভক্ত হবে, তাহলে তাকে আমরা বলবো অ্যামাইটোসিস। তারপরে আসো মাইটোসিস, সমীকরণিক বিভাজন। আমি বলছিলাম সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন, বলছিলাম কথাটা। ওকে। তারপরে দেখো সমগুণ এবং সমসংখ্যক, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং 2টি অপত্য কোষের, এখানে আমি অ্যাড করে দিছিলাম, এখানে নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোমও একবার। ক্লিয়ার? তাহলে নিউক্লিয়াসও একবার এবং ক্রোমোজোমও একবার, তাহলে তাকে আমরা বলতেছি মাইটোসিস। মিওসিসে আসো, একে আমি বলছিলাম হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল, হ্রাসমূলক বা রিডাকশনাল। এখানে আসো ক্রোমোজোম সংখ্যা কত, মাতৃকোষের কত হয়, অর্ধেক হয়, দেখাইছিলাম, মনে আছে? দেখো 2n থেকে আমাদের কি পাইছিলাম, n পাইছিলাম, n পাইছিলাম, আবার এখান থেকে কি পাইছিলাম, n পাইছিলাম, n পাইছিলাম, এখান থেকে n n। তাহলে দেখো তো এখানে ছিল আমাদের কত, ছিল 2n, হইছে কত, হইছে n। আমাদের কি হ্রাস পাইছে কিনা সেই কথাটাই বলতেছে, যে অর্ধেক, অর্ধেক তৈরি হয়। তাহলে এই 4টি অপত্য কোষ কয়টা পাইছি, এই যে 1 2 3 4। ক্লিয়ার? তাহলে 4টা অপত্য কোষ। এটা গেল আমাদের কার বলো, এটা গেল আমাদের কি বলে যে 3 প্রকার কোষ বিভাজন আছে সেইটা। বুঝতে পারছো তোমরা? যদি বুঝতে পারো তাহলে তো ভালো। আশা রাখি যে বুঝে গেছো আর কি ব্যাপারটা। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে আসি। পরবর্তী স্লাইডে দেখো, এই তো চলে আসছে অ্যামাইটোসিস, যেটা বোঝাচ্ছিলাম তোমাদেরকে। হ্যাঁ, দেখো এই যে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস যেটা আছে, এইটা একটু ভালো করে দেখো। যা বলছিলাম তাই কিন্তু আছে, হ্যাঁ, একটু জাস্ট কষ্ট করে দেখতে হবে। দেখো প্রথমে অ্যামাইটোসিস প্রক্রিয়া যেটা আছে, দেখো যে কোষ বিভাজনের জটিল ক্রোমোজোমীয় পর্যায় ছাড়া নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়, তাকেই অ্যামাইটোসিস বলে। এটা আমি তোমাদেরকে পড়াই দিছিলাম। আজকে প্রচন্ড গরম রংপুরে, বুঝতে পারছো? তো এই কারণে একটু আর কি কষ্টই হচ্ছে বলা চলে। তো তোমরা আর কি ক্লাসগুলো দেখিও আর কি, এত কষ্ট করে ক্লাস নেওয়ার পর যদি তোমরা ক্লাস না দেখো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। দেখো যে এইখানে কোথায় কোথায় ঘটে অ্যাকচুয়ালি, কে অ্যামাইটোসিসটা কোথায় কোথায় ঘটে দেখো। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, তারপরে অ্যামিবার মতো আদি এবং এককোষী জীবে। তার মানে সোজা ভাষা যদি বলি, যেগুলান এককোষী এবং আদিকোষী প্রাণী আছে তাদের মধ্যে আমরা কি পাচ্ছি বলো, অ্যামাইটোসিস প্রক্রিয়াটা পাচ্ছি। তারপরে দেখো নিউক্লিয়াসের পরিবর্তন। এই যে নিউক্লিয়াসের পরিবর্তনে আসো, যে নিউক্লিয়াসটি প্রথমে, আচ্ছা এইটা বোঝার আগে আমরা একটু চিত্রে আসি, তাইলে তোমরা ভালো বুঝবে আরো। চিত্রে আসি, দেখো চিত্রের ক্ষেত্রে দেখো তো, এই যে প্রথমে আমাদের এগুলান প্যারেন্ট সেল, এগুলান বলার দরকার নাই। ক্যারিওকাইনেসিস মানে সোজা কথা হচ্ছে এই যে একটা আমাদের কোষ ছিল, তাই না? একটা কোষ ছিল, এই কোষটা দেখো একটু পর গিয়ে আমাদের মাঝখানে একটু ঢুকে গেছে, মানে হচ্ছে কি আমাদের নিউক্লিয়াসটা একটু ভিতরের দিকে চাপ খাইছে, সোজা কথা ট্যাপা লাগছে, তাই না? তারপরে আসো যে মাঝখানে তারপরে আমাদের আরো চাপ লাগছে, যেটাকে আমরা বলি, প্রথমে নিউক্লিয়াসটা একটু কি করছে বলো, নিউক্লিয়াসটা ডাম্বেলের মতো আকৃতি গঠন করছে, তারপর সাইটোপ্লাজমটা ভিতরের দিকে চাপ দিছে। ব্যাপারটা এরকম কিনা দেখো, লেখাই আছে। এবং এক পর্যায়ে গিয়ে এটা কি হয়েছে, মাঝখান দিয়ে কেটে গেছে, কেটে যাওয়ার পর 2টা নতুন কোষ পাইছি। এই কথাটাই এখানে বলা আছে। দেখো নিউক্লিয়াসটি প্রথমে লম্বা লম্বা এবং ডাম্বেল আকৃতির রূপ ধারণ করে, এই যে লম্বা এবং ডাম্বেল আকৃতির রূপ ধারণ করছে। ক্লিয়ার? তাহলে ডাম্বেল আকৃতির রূপ ধারণ করলো। তারপরে আসো যে কি বলছে, যে মাঝখানে সরাসরি ভেঙে যায়, সরাসরি ভেঙে যায়, এই যে মাঝখানে সরাসরি ভেঙে গেছে, কোনো ঝামেলা ছাড়া সরাসরি ভেঙে গেছে। এবং দেখো আমাদের সাইটোপ্লাজমের সংকোচনে কি বলছে, এর কথা একই কথা, এই যে বরাবর খাস সৃষ্টি হয়, এগুলো বুঝে গেছো তোমরা। আই হোপ তোমাদের এগুলো না লাগবে না, বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যামাইটোসিস শেষ, অ্যামাইটোসিস শেষ। এখন আসো আমরা পরবর্তী স্লাইড যেটা আছে সেটাতে চলে যাই। ওকে, এখানে একটা সুন্দর ব্যাপার আছে, যে কোষ চক্র বা সেল সাইকেল, যেটা আমি তোমাদের একদম শুরুর দিকে স্লাইডে দেখাইছিলাম। তো কোষ চক্র বা সেল সাইকেলে আসো। কোষ চক্র বা সেল সাইকেলে আমরা অ্যাকচুয়ালি শুরু করবো কই থেকে, একটু আগে বলে নেই। কোষ চক্র বা সেল সাইকেল ব্যাপারটা কি, ধরো তোমরা যে জীবনে একটা ব্যাপার বলছো, আমার জন্ম হয়েছে মানে কি, আমি মায়ের পেটে ছিলাম, তারপর বাচ্চা ছিলাম, তারপর আমাদের কি হয়েছে, আমি বড় হয়েছি, যে আজকে তোমাদের ক্লাস নিচ্ছি। এরপর কি হবে, আমি বুড়া হবো, দাড়ি মোছ পাকে যাবে, তারপর আমি কি মরে যাব। ব্যাপারটা এটা কিনা, তাহলে আমাদের একটা জীবনের চক্র এটা, জন্ম, তারপরে আমাদের বয়স বাড়তেছে মানে বৃদ্ধি, তারপরে গিয়ে কি হয়েছি, মরে গেছি। কিন্তু কোষের ক্ষেত্রে কি হচ্ছে, ওদের ক্ষেত্রে একই কথা। আমি মাঝখানে কিন্তু বিয়া করব বলি নাই। হ্যাঁ, বিয়া করলে কি হবে, বাচ্চা কাচ্চা আবার নতুন করে পয়দা করবো না আমি, ব্যাপারটা ওই রকমই। তাহলে একটা কোষের ক্ষেত্রে এই যে একটা কোষের সৃষ্টি, তারপরে কি বৃদ্ধি, এবং শেষে কি বাচ্চা কাচ্চা সৃষ্টি, বাচ্চা কাচ্চা সৃষ্টিটাই হচ্ছে বিভাজন। বুঝতে পারছো? তাহলে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটা একটা চক্র, এই তিনটা যে চক্রের মাধ্যমে ঘটতেছে সেটাই হচ্ছে সেল সাইকেল। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে দেখো একটি কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন,
এই চক্রাকারে আবর্তনকেই বলা হচ্ছে সেল সাইকেল। এই চক্রাকারে আবর্তনকে বলা হচ্ছে সেল সাইকেল। ওকে, এই চক্রাকারে আবর্তনকে কি বলা হচ্ছে বলো? সেল সাইকেল। বুঝছো? তাহলে সেল সাইকেল সম্পর্কে এতটুকু টার্ম ক্লিয়ার আগে। তাহলে কি কি বলো? সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন। পরীক্ষা আসবে নিচে কোনটি সেল সাইকেলের অংশ নয়। তাহলে তোমরা কি দেখাবা? আরেকটা কিছু দিলে ওটা দেখাবা। বুঝতে পারছো? তাহলে এটা আমরা বুঝলাম, সেল সাইকেল ব্যাপারটা বুঝলাম। এখন আসো, সেল সাইকেল কেন আমাদের জরুরি? আমাদের জীবন যেমন জরুরি, ওদেরও জরুরি। এখন আসো, সেল সাইকেল অ্যাকচুয়ালি আমরা কি কি শিখবো? দেখো, সেল সাইকেলের বেসিক কনসেপ্টটা আগে আমি ক্লিয়ার করে নিই, তারপর স্লাইডে তো আমরা চলে যাব। হ্যাঁ, দেখো, সেল সাইকেলের ক্ষেত্রে আমি এই পাশে একটু আঁকাই নেই। ওকে, সেল সাইকেলের ক্ষেত্রে ওকে, ইয়েস, দেখো, এইটা একটা যদি একটু আমি চিত্রের মাধ্যমে ফিগার আঁকাই নিই আর কি, তাহলে দেখো। ওকে, এইটা হচ্ছে আমাদের একটা ফিগার আর কি। ফিগারটা একটু দেখবো ভালো করে। ফিগারটা বুঝতে পারলেই দেখবা যে এখানে আর কোনো পেইনই নেই তোমাদের। ফিগারের মধ্যে এটা আমি সেন্ট্রাল পয়েন্ট ধরলাম, ধরো এটা আমি সেন্ট্রাল পয়েন্ট ধরলাম। এইটা বোঝো কিনা আগে দেখো, এইটা বুঝলেই হয়ে যাবে। ওকে, দেখো, এইটা হচ্ছে একটা সেল সাইকেল, এইটা হচ্ছে একটা সেল সাইকেল। এখন আসো, সেল সাইকেলের মাঝখানে আরেকটু আমি ইন্টারাপ্ট করি। হ্যাঁ, দেখো, সেল কোষ চক্র যে ব্যাপারটা আছে, এই কোষ চক্রের ব্যাপারের মধ্যে আবার দুইটা জিনিস আমি একটু ঢুকাবো। দুইটা জিনিস আমি ঢুকাবো। তার মধ্যে এই যে কোষ চক্র যেটা আছে, এই কোষ চক্রে ধরো আমাদের যে একটা প্রস্তুতি ব্যাপার স্যাপার আছে না, আমরা তো আস্তে আস্তে প্রস্তুত হয়ে 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 তারপর তো আমরা মনে করি যে বিবাহ করতে যাই, মানে বিয়ে করতে যাই, তাই না? তো এই কোষটার ক্ষেত্রে তো প্রস্তুত হইতে হবে, তারপর বিয়ে করতে যাইতে হবে, তাই না? সৃষ্টি হয়েছে, তারপর কি প্রস্তুত হইতে হবে, তারপর বিয়ে করতে যাইতে হবে। আলটিমেট ব্যাপারটা তাহলে যদি আমি ধরি, তাহলে একবার প্রস্তুত হইতে হবে, একবার বিয়ে করতে হবে, মানে বিভাজন করতে হবে। এদের ক্ষেত্রেও দুইটা ব্যাপার স্যাপার আছে। কি কি আছে? একটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে, ইন্টারফেজ। কি বলা হয় ভাইয়া? ইন্টারফেজ। আর একটা হচ্ছে কি ভাইয়া? এম ফেজ। তাহলে দুইটা, কয়টা ভাইয়া? ইন্টারফেজ, বলো ইন্টারফেজ, ইন্টারফেজ। আর একটা হচ্ছে এম ফেজ। এই দুইটা কি জিনিস একটু পরেই বুঝে যাবা। তাহলে দেখো, ইন্টারফেজ আর এম ফেজ ব্যাপারটা কি? ইন্টারফেজ মানে হচ্ছে প্রস্তুতি পর্যায়ে। তোমরা ইন্টারমিডিয়েটে কি করো? প্রস্তুতি নিচ্ছ। কেউ মেডিকেলের জন্য, কেউ ঢাবির জন্য, বা কেউ বুয়েটের জন্য, বা কেউ বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির জন্য, তাই না? তাহলে এই যে ইন্টারফেজ হচ্ছে আমাদের প্রস্তুতিমূলক পর্যায়। তাহলে এটাকে কি বলতে পারি ভাইয়া? আমি প্রস্তুতি, এটাকে আমি বলতে পারি প্রস্তুতি, প্রস্তুতিমূলক পর্যায়। ক্লিয়ার? এটাকে আমি বলতে পারি প্রস্তুতিমূলক পর্যায়। আর এম ফেজ কি ভাইয়া? এম ফেজ হচ্ছে বিভাজন পর্যায়, বিভাজন পর্যায়। ক্লিয়ার? তাহলে ইন্টারফেজ হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়, এম ফেজ হচ্ছে বিভাজনমূলক পর্যায়। বুঝতে পারছো? ওকে, এখন আসো তাহলে আমরা এখানে চলে যাই। দেখো, এই ইন্টারফেজ, যেমন ইন্টারফেজে তোমরা কি করো বলো তো দেখি। ইন্টারফেজের ক্ষেত্রে তোমরা করো যে হচ্ছে যে তোমরা মোটামুটি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ো, সেকেন্ড ইয়ার পড়ো, তারপরে অ্যাপ্লিকেন্টে একটা সময় কাটাও। তাহলে মোটামুটি তিনটা তিনটা ভাগে ভাগ করতে পারো, তোমাদের নিজেকে চিন্তা করো। এদের ক্ষেত্রেও প্রস্তুতিমূলক পর্যায় যেটা আছে, এটাতে তিনটা ভাগ হবে। কয়টা ভাগ হবে ভাইয়া? তিনটা ভাগ। সেটাকে কি একটু দেখো। সেইটা হচ্ছে, এইটাকে বলতেছি আমি, এই দেখো, এই যে পুরা যে সাইকেলটা আছে, এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এই পুরা সাইকেলটা হচ্ছে আমাদের ইন্টারফেজ। কি বললাম বলো? তার মানে আমি যেটা গ্রিন মার্কার দিয়ে লিখতেছি সেটা হচ্ছে ইন্টারফেজ। মনে থাকবে? সেটা আমাদের কি বলো? ইন্টারফেজ, ইন্টারফেজ। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই যে এইখান থেকে শুরু করে পুরা যে ব্যাপারটা আছে, সেটাই হচ্ছে ইন্টারফেজ। তাহলে আমাদের বাকি কতটুকু রাখছি? বাকি যতটুকু রাখছি সেটা দেখো, এইটা হচ্ছে তাহলে আমাদের কি ভাইয়া বলো? এটা হচ্ছে আমাদের এম ফেজ, এম এম ফেজ। ক্লিয়ার? তাহলে দেখো যে আমাদের ইন্টারফেজ এবং এম ফেজ ব্যাপারটা একটু ভালো করে বোঝো। এই যে ইন্টারফেজের মধ্যে আমরা কয়টা অংশ পাইছি? একটা, দুইটা, তিনটা। কয়টা ভাইয়া? তিনটা। এই তিনটার একটু নামটা জানতে হবে। তোমরা যেমন এইচএসসি ফার্স্ট ইয়ার বলতে তোমরা বলো যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, তারপর কি বলো? অ্যাপ্লিকেন্ট। এদের ক্ষেত্রে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অ্যাপ্লিকেন্ট। তারপর তোমরা যখন পরীক্ষা দিতে বসো, অ্যাডমিশন, এরাও অ্যাডমিশন দিতে বসবে। বুঝতে পারছো? তাহলে আমরা সেই হিসেবে পড়বো। তাহলে এই এই যে প্রথম যেটা আছে, এইটাকে বলা হচ্ছে গ্যাপ ওয়ান। কি বলা হচ্ছে বলো? গ্যাপ ওয়ান বা জি1 দশা। তারপরে আসো ইন্টারফেজের দ্বিতীয় যে ধাপ আছে, সেটাকে বলা হচ্ছে সিনথেসিস, সিনথেসিস দশা। তারপরে আসো এই যে 3 নম্বর যে পর্যায়টা আছে, এটাকে বলা হচ্ছে গ্যাপ টু, গ্যাপ টু দশা অথবা জি2 দশা। তাহলে কয়টা পাইলাম আমরা বলো? তিনটা। কি কি পাইছি? কি কি পাইছি? একটা হচ্ছে জি1, একটা হচ্ছে জি2, আর একটা হচ্ছে কি ভাইয়া? সিনথেসিস। কয়টা পাইছি? তিনটা। মনে রাখতে হবে, ইন্টারফেস পর্যায়ে তিনটা আমরা পাবো, উপপর্যায়ে, তাই না? মানে ভাগ ভাগ দশা পাবো। কি কি? গ্যাপ ওয়ান, সিনথেসিস, গ্যাপ টু। কি আসে সেইটা জানতে হবে।
মনে করো তুমি আজে বাজে অনেক তথ্য মাথায় নিছো, লাভ নাই। তোমার যেটা পরীক্ষা আসবে সেটাই জানতে হবে, না হলে বাদ বাকি গুলো পড়ে কি হবে, তোমার হয়তো নলেজ বাড়বে অনেক কিছু, ঠিক আছে, বাট তুমি যদি আলটিমেট সফল না হও, মানে ব্যাপার কি, তোমাকে আমি ডিরেক্ট বলি, তুমি যদি A+ না পাও এই পরীক্ষায়, আবার তুমি গিয়ে যদি কোনো একটা ভালো জায়গায় ক্র্যাক করতে না পারো, তাহলে তোমার এই গল্প কেউ শুনবে না। বুঝতে পারছো? এই গল্প কেউ শুনবে না, লাভ নাই। সো যে জিনিসটা আছে আগে সেই জিনিসটা জানতে হবে, তারপর তুমি এক্সট্রা জানো। এখন যে জিনিসটা আসে সেই জিনিসটা না জানে তুমি যদি এক্সট্রা জানো, কোনো লাভ নেই। আগে সেইটা জানতে হবে যে আসলে পরীক্ষায় কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসতেছে। বুঝতে পারছো? ওকে, দেখো এই যে গ্যাপ 1 যেটা আছে, এবং আমি বললাম সিনথেসিস, গ্যাপ 2 এবং এমফেজ। এখন আসো এই ইন্টারফেজ যেটা আছে, এই ইন্টারফেজের সময়কালটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইন্টারফেজের সময়কাল মোটামুটি 90 থেকে 95। কত ভাইয়া? পরীক্ষায় খুবই বেশি আসে, খুবই বেশি আসে যে ইন্টারফেস দশার সময়কাল কত, 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয় আমাদের ইন্টারফেস। তুমি তোমার সাথে মিলাও, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাপ্লিকেন্ট, তোমার মোটামুটি সব জার্নির এখানেই শেষ। পরীক্ষা কয় মাস দাও? 1 মাস। তার মানে সেটা খুবই কম হবে। সেটাই কোনটা আমাদের এই এম ফেজ। তাহলে এম ফেজে কত হবে ভাইয়া? এম ফেজে হবে 5 থেকে 10 ভাগ, 5 থেকে 10 ভাগ। তাহলে এখন বলো আমার সাথে, ইন্টারফেজ হচ্ছে আমাদের 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয়, আর এম ফেজে আমাদের ব্যয় হয় 5 থেকে 10 ভাগ। বুঝতে পারছো? তাহলে আমরা এইটা ক্লিয়ার করে ফেললাম। এখন আসো এই ইন্টারফেজে যে তিনটা আছে এদেরকে আবার একটু ভাগ বাটোয়ারা করি। হ্যাঁ, এখন আসো পরেরটার ক্ষেত্রে কি হবে। পরেরটার ক্ষেত্রে দেখো, ইন্টারফেজের মধ্যে 90 থেকে 95, এই যে এদের আবার তিনটা ভাগ আছে, মানে তিনটা ক্লাস আছে, এইখানের মধ্যে কতগুলো করে সময় যাচ্ছে সেটা একটু দেখতে হবে। দেখো গ্যাপ 1-এ, এই গ্যাপ 1-এর সময় লাগতেছে আমাদের, গ্যাপ 1-এর সময় লাগতেছে আমাদের 30 থেকে 40%। কত পার্সেন্ট ভাইয়া? 30 থেকে 40%। ঠিক আছে, নতুন এডিশন গুলো একটু চেক করবা। হ্যাঁ, তাহলে হচ্ছে 30 থেকে 40% সময় লাগে আমাদের কোথায়? গ্যাপ 1-এ। তারপরে আসো এই যে সিনথেসিসে, এখানে আমাদের সময় লাগে, একটু অন্য কালার দিয়ে দেই। সিনথেসিসে আমাদের সময় লাগে, সিনথেসিসে আমাদের সময় লাগে 30 থেকে 50%। কত পার্সেন্ট? 30 থেকে 50%। তোমরা যখন এমসিকিউ গুলো সলভ করবা তখনই দেখতে পারবা যে এগুলো কত ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তারপরে আসো এই গ্যাপ 2-তে, গ্যাপ 2-তে সময় লাগে 10 থেকে 20%। কত পার্সেন্ট ভাইয়া বলো, আমার সাথে বলো। গ্যাপ 2-তে সময় লাগে 10 থেকে 20%। ক্লিয়ার? তাহলে গ্যাপ 2-তে সময় লাগতেছে 10 থেকে 20%। তাহলে একবার আবার সামারি করে দেই। ইন্টারফেস পর্যায়ে মোট সময় 90 থেকে 95, এমফেজ 5 থেকে 10। ইন্টারফেসের তিনটা উপপর্যায় আছে, মানে তিনটা দশা আছে। সেই দশার মধ্যে গ্যাপ 1-এ সময় লাগে 30 থেকে 40, সিনথেসিসে সময় লাগে 30 থেকে 50, এবং গ্যাপ 2-তে সময় লাগে 10 থেকে 20। এই তো আমাদের মোটামুটি এখানকার পড়াশোনা। আমরা কোষ চক্র সম্পর্কে যতটুকু না জানলে নয় ততটুকু শিখলাম। এখন আসো যে পরীক্ষায় আর কি পড়বো ভাইয়া। আপনি তো বললেন যে এইটা হচ্ছে যে এই ব্যাপার, পরীক্ষা আর কি আসবে। ওকে, চলো আমরা সেটাও শিখি। পরীক্ষা আর কি আসবে, অনেক কিছুই তো শেখো, তাহলে এটাও একটু শেখো। দেখো প্রথমে গ্যাপ 1 যেটা আছে, গ্যাপ 1-এ দেখো তো, তুমি যদি চিন্তা করো যে তোমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কি করো, তোমরা তোমরা নিজেদের ভিত্তি বানাও, বেস ঠিক করো। তোমরা বলো না সবসময় বেসিক টু অ্যাডভান্স। অ্যাডভান্স কখন শেখো? যখন অ্যাপ্লিকেন্ট তখন। কিন্তু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তোমরা কি করো? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তোমরা বেসিক জিনিসপত্রগুলো তৈরি করো, মানে নিজেকে তৈরি করো। তার মানে এই গ্যাপ 1-এর যে ব্যাপার আছে, এই গ্যাপ 1-এ বেসিক জিনিসপত্র তৈরি হবে। আমি যদি বলি, তার মানে যত সব উপাদান আছে এই উপাদানগুলো তৈরি হবে কোথায়? মানে একটা কোষ, একটা কোষ উপাদান, একটা কোষ, এই একটা কোষ যেটা আছে, একটা কোষ পরবর্তীতে বিভাজনে আসবে কিনা বা পরবর্তী ধাপে আসবে কিনা, সবগুলা যে উপাদান তৈরি হয় সেই উপাদানগুলো তৈরি হয় আমাদের এই গ্যাপ 1-এ। ক্লিয়ার? যে কোনো উপাদান তৈরি হয় আমাদের কোথায়? গ্যাপ 1-এ। মাথায় ঢুকাই নাও। এখন আসো সিনথেসিস, সব থেকে ভাইটাল পয়েন্ট, সব থেকে ভাইটাল পয়েন্ট। এই সিনথেসিস সম্পর্কে পরীক্ষায় কতবার কোশ্চেন আসছে আমি নিজেও জানি না। বুঝতে পারছো? এই সিনথেসিসের সময় আমাদের মনে রাখতে হবে, আমাদের সব থেকে বলতে কোষের সব থেকে ভাইটাল কাজটা হয় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন। কি হয় ভাইয়া? ডিএনএ রেপ্লিকেশন। সোজা কথা আছে ডিএনএ সংশ্লেষণ, এক কথায় মনে রাখো। তাহলে এখানের মধ্যে আমাদের ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন। বুঝতে পারছো? তাহলে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়? সিনথেসিসে। ডিএনএ রেপ্লিকেশনের সময়কাল কত আমাদের সিনথেসিস পর্যায়ের বা সংশ্লেষণ পর্যায়ের? 30 থেকে 50। ক্লিয়ার? এখন আসো আমাদের গ্যাপ 2-তে কি হয়। গ্যাপ 2-তে কি হয় এখন বলো। তুমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার বলতে তুমি অ্যাপ্লিকেন্ট যখন হও, তুমি কি করো? সবকিছু সামারি করো, দেখি তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই গ্যাপ 2-তে সেম কাজটাই হয়। গ্যাপ 2-তে আবারও সব জিনিসপত্র এই এম ফেজে যাইতে পারবে কিনা। ধরো একটা কোষ মনে করে যে সব নিয়ে আসছে, কিন্তু ওর একটা জিনিস বাদ পড়ছে, তাহলে ও কোষটা ওখানে আটকে গেল। আবার এখানের কথা ওই সেম কথা। তাহলে এই এখান থেকে যাইতে পারবে কিনা সেটা চেক করতেছে আমাদের গ্যাপ 2। বুঝতে পারছো? তার মানে এই এম ফেজে কোনো কোষ আসবে কিনা তার সিদ্ধান্ত নিচ্ছে। আরো মাঝখানে অনেকগুলো কাজ আছে, তোমরা বই থেকে পড়লেই বুঝতে পারবে ওগুলো। বুঝতে পারছো?
তাইলে এইটা গেল আমাদের বেসিক কোষ চক্র। ইনশাআল্লাহ এইটা যদি তোমার কনসেপ্ট মাথায় থাকে তাহলে দেখবে যে কোনো ঝামেলাই হবে না আর কোষ চক্র নিয়ে। ওকে, তাহলে আমরা আসো এখন আমরা কোষ চক্র নিয়ে একটু পড়াশোনা করে আসি। ওকে চলো, সরি, চলো তাহলে আমাদের পরবর্তী স্লাইড যেটা আছে সেটা দেখি। এই তো চলে আসছে আমাদের পরবর্তী স্লাইড, তাই না? এইটা এতক্ষণ ধরে তোমাদেরকে পড়াইলাম আমি। ওকে, দেখো এখানের মধ্যে সেম আমি যেগুলো বলছিলাম, এই যে গ্যাপ 1 ফেজ, G1 ফেজ, G1, তারপরে দেখো এই যে এস ফেজ, তারপরে গ্যাপ 2, আর এইটা দেখো আমাদের কি, এইটা আমাদের হচ্ছে এম ফেজ। এখন দেখো তো এই যে গ্যাপ 1 এর ক্ষেত্রে এইখানের মধ্যে এরা সময়কালগুলো উল্লেখ করেনি যদিও, তো আমি ওগুলো আগের দেখাই দিচ্ছি, তোমরা যদি নোট ডাউন করো তাহলে দেখবে যে হয়ে গেছে। মূলত এই এম ফেজে একটু অনেক কিছু দেখতেছো না এখানে। অ্যাকচুয়ালি এম ফেজ মানে কি, বিভাজন। বিভাজন মানে সেখানে তোমরা কি কি পাবা মাইটোসিসের ক্ষেত্রে বলো তো দেখি? প্রোফেজ পাবা, প্রোমেটাফেজ পাবা, মেটাফেজ পাবা, অ্যানাফেজ পাবা, টেলোফেজ পাবা। তো ওই জিনিসগুলো এখানে লিখছে, আর কিছু না। সোজা কথা, বুঝতে পারছো? তাহলে এইখানে গেল, এই চিত্রটা একটু দেখে নাও, তাহলে দেখবে যে বুঝে গেছো। আমি একটু ক্লিন করে দিচ্ছি। ওকে, তোমরা একটু দেখে নাও, যে চিত্রটা দেখে নাও। ওকে, এখন আসো যে কোষ চক্রের দশা ও সময়কাল, আমি এগুলান সবগুলান পড়ছি। এখন আসো আমি একটা জিনিস বলি নাই, সেটা কি, যে কোষ চক্র দেয় কে? মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিজ্ঞানীর নামটা খুবই ইম্পর্টেন্ট। যে কোষ চক্র দেয় কে? হাওয়ার্ড ও পেল্ক। কে দেয় ভাইয়া? হাওয়ার্ড ও পেল্ক। ওকে, তাহলে হাওয়ার্ড ও পেল্ক, এই হাওয়ার্ড ও পেল্ক কত সালে? 1953 সালে আমাদের এই কোষ চক্রটা দেয়। সালটা মনে না রাখলে চলবে, কিন্তু এইটা মাস্ট বি মনে রাখতে হবে, মাস্ট বি মনে রাখতে হবে। এখান থেকেই ইউসিকিউ আসছে এ পর্যন্ত। ওকে, তাহলে এখন আসো এই যে ইন্টারফেজে কি পাইছি আমি? গ্যাপ 1, সিনথেসিস, গ্যাপ 2। দেখো তো এই যে পার্সেন্টেজ সব বুঝাই দিছি, সবগুলান শেষ। এখন আসো দেখো এই যে সাইক্লিন প্রোটিন অথবা সিডিকে উৎপাদনায় মানে উদ্দীপনায় বিভাজনের সিদ্ধান্ত। আচ্ছা, এই জিনিসটা একটু দেখো। সিডিকে যেটা আছে বা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই যে প্রোটিনটা আছে আমাদের, এইটা অ্যাকচুয়ালি করে কি জানো? এটা ফসফোরাইলেশন করে। বলতে আমাদের এই সমস্ত কাজপত্র যেগুলো আছে এগুলো করে। আর আমি যেটা বলছিলাম তোমাদেরকে, এখানে সবকিছু তৈরি হয়, তোমরা বই পড়লে, হাসান স্যারের বইটা পড়লে দেখতে পারবা এটা। হ্যাঁ, তারপরে আসো যে এই যে ডিএনএ অনুলিপন মানে কি? ডিএনএ রেপ্লিকেশন। তারপরে আসো যে স্পিন্ডল তন্তু, মাইক্রোটিউবুল এবং প্রয়োজনীয় এটিপি তৈরি হয়। এটা খুব গুড কোশ্চিন, গুড। দেখো যে স্পিন্ডল তন্তু তৈরি হবে, কে তৈরি করবে? মাইক্রোটিউবুলস। আর এখানে প্রয়োজনীয় এটিপি বা শক্তিটা তৈরি হবে। ধরো তুমি মনে করো যে বিনা শক্তিতে যদি ফুটবল মাঠে যাও, তাহলে তো তুমি 2 মিনিট আউট, বুঝো নাই? তাহলে তোমার শক্তি নিয়ে আমাদের কোথায় যাইতে হবে? কোষ বিভাজনে, বলতে এই এম ফেজে ঢুকতে হবে। এই যে এম ফেজে ঢুকতে হবে, এম ফেজে যদি তোমার শক্তি না থাকে তাহলে তো তুমি বিভাজনে করতে পারবে না। তার মানে এই যে এটিপিটা তৈরি হয়, এটা কোথায় তৈরি হয়? তুমি এটিপিটা কখন তৈরি করো? মানে অ্যাপ্লিকেন্ট পর্যায়ে। তার মানে যে গ্যাপ 2তে। তাহলে এইখানে সময়কাল কত? এখানে 10 থেকে 20 ভাগ। তারপরে আসো এম ফেজ যেটা আছে, এম ফেজে দেখো 5 থেকে 10%। আর এম ফেজ মানে কি? এম ফেজ মানে আমি তোমাকে বলছিলাম, বিভাজন বলতে অ্যাকচুয়ালি দুইটা জিনিসের বিভাজন বোঝায়, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। কি কি বললাম? একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। দেখো ওইটার কথাই বলছি, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। আই হোপ তোমরা কোষ চক্র নিয়ে আর কোনো সমস্যায় পড়বা না, যদি তোমরা ব্যাপারটা বুঝে থাকো। ওকে, তাহলে আসো আমরা পরবর্তী স্লাইড যেটা আছে সেটাতে চলে যাই। ওকে, আবার আর একটা সুন্দর জিনিস চলে আসছে, তাই না? যে সমীকরণিক বিভাজন বা মাইটোসিস। সমীকরণিক বিভাজন বা মাইটোসিস অ্যাকচুয়ালি কি বা কি, এইটা একটু আমরা দেখি। ওকে, সরি, একটু নিচে নামে নেই। ওকে, দেখো সমীকরণিক বিভাজন বা মাইটোসিস, আমি তোমাদেরকে মাইটোসিস সম্পর্কে প্রথমেই বেসিক ধারণা দিছি, একটু রিকল করো। সবাই একটু রিকল করো যে প্রথমে আসো যে আমি বলছিলাম একটা কোষ থেকে কটা কোষ হবে? দুইটা কোষের ক্ষেত্রে শর্ত কি? যে এখানে যদি 2n থাকে, এখানেও 2n থাকবে, এখানেও 2n থাকবে। তার মানে এদের ক্রোমোজোম একবার বিভাজন হবে, নিউক্লিয়াসও একবার বিভাজন হবে। তার মানে এদের ক্রোমোজোম একবার বিভাজন, এদের নিউক্লিয়াসও একবার বিভাজন, ক্রোমোজোমও একবার বিভাজন, তাই না? এবং দেখো এরা কি, মানে মাতা যেমন সন্তানও অমন। ব্যাপারটা কি বোঝায়? সমগুণ সম্পন্ন এবং মানে সম আকৃতির, মানে বৈশিষ্ট্য দুইটারই একই হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? মাইটোসিস। একটা সমীকরণ মানি চলছে, তাই সমীকরণিক বিভাজন। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝলাম। এখন আসলে দেখো এই মাইটোসিসের কাজ কি। দেখো আমাদের দেহে যদি মাইটোসিস না হইতো তাহলে তুমি সারা জীবন এই ভ্রূণেই থাকতে, একটু থাকতা, বুঝতে পারছো? তার মানে মাইটোসিস কোষ বিভাজন হইতে গেলে সেটা অবশ্যই দৈহিক বৃদ্ধি করবে। কি করবে? দৈহিক বৃদ্ধি। তাহলে দেখো এই যে দৈহিক বৃদ্ধি, তাহলে দৈহিক বৃদ্ধি এবং ক্ষতপূরণ এখানে লেখা আছে ক্ষতপূরণ। তাহলে দৈহিক বৃদ্ধি এবং ক্ষতপূরণ দুইটা করে কে? মাইটোসিস। এই দুইটা মাস্ট বি জানতে হবে। দৈহিক বৃদ্ধি এবং ক্ষতপূরণ মাইটোসিস করে। ওকে, তাহলে এখন আসো মাইটোসিস যদি করে তাহলে করুক, কর্ম তো ওকে করতে দাও। এখন আমরা পরবর্তীতে দেখি কি আছে। পরবর্তীতে দেখো এই মাইটোসিস কোষ বিভাজন যেটা আছে, আমি বলছিলাম এখানে কি হয়? এখানে জটিল মাধ্যমিক পর্যায়ে আসে। ক্লিয়ার? এখানে জটিল মাধ্যমিক পর্যায়ে আসে। ওকে,
একটু দুঃখিত আর কি, প্রচন্ড গরম আজকে। হ্যাঁ, গরমে অবস্থা পুরো খারাপ। তো দেখো, আমরা সমীকরণিক বিভাজন করতেছিলাম তাই না? তো সমীকরণিক বিভাজনে কি আছিল, যে আমাদের এখানে সমীকরণ মানে চলবে, আমরা বুঝলাম দৈহিক বৃদ্ধি, বুঝলাম কত সেটাও বুঝলাম, যে একজন ভাইয়া আমরা পড়ছি, আপনি অন্য কিছু শিখান বা যেটা আসবে সেটা শিখান। তাহলে এখান থেকে আর কি শিখবা, মাইটোসিসের গুরুত্ব জীবনে যেটা আছে সেটা একটু ভালো করে বই থেকে পড়ে নিবা। সেখানে আহামরি কিছু নাই, তোমরা একবার পড়লেই বুঝতে পারবা সবগুলা। এখন আসো এই যে সমীকরণিক কোষ বিভাজন, আমি বলছিলাম যে এইখানে মাইটোসিসের ক্ষেত্রে জটিল মাধ্যমিক ব্যাপারটা থাকবে, মানে এটা একটা জটিল পর্যায়। জটিল পর্যায়, ক্লিয়ার? এটা একটা জটিল পর্যায়, বুঝলাম জটিল। তাহলে কি জটিল ভাইয়া? জটিল এই কারণেই, অ্যামাইটোসিস যখন আমি পড়ছি, অ্যামাইটোসিসে বলছি সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে, মাঝখানে কোনো মারামারি কাটাকাটি হয়নি। কিন্তু এই যে মাইটোসিস আছে, মাইটোসিসের ক্ষেত্রে ঝামেলাটা লাগে যাবে। ঝামেলাটা কেন লাগবে? কারণ এদের মধ্যে আবার আমাদের দশা বলতে ফেজ আছে, অনেকগুলান ফেজ আছে। কয়টা? 5টা। কয়টা ভাইয়া? হাতের আঙ্গুল কয়টা? 5টা। মাইটোসিসের ফেজ কয়টা? 5টা। ওকে, তাহলে সেই 5টাকে কি একটু আমাদের জানতে হবে। দেখো, সেই 5টা হচ্ছে আমাদের, প্রথমে আসো, প্রথমে হচ্ছে প্রোফেজ। প্রোফেজ, ক্লিয়ার? প্রথমে হচ্ছে প্রোফেজ, তারপরে আসো, তারপরে হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ, ক্লিয়ার? তারপরে আসো, তারপরে আমাদের মেটাফেজ। মেটাফেজ, তারপরে আসো, তারপরে কি আমাদের ভাইয়া? অ্যানাফেজ। অ্যানাফেজ, তারপর কি? টেলোফেজ। ফেজ। তাহলে কয়টা পাইলাম আমরা? মাইটোসিসের পর্যায় হচ্ছে 5টা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আই হোপ তোমরা এগুলান ক্লাস 6, 7, 8, 9, 10 এত বেশি পড়ছো যে এগুলান নিয়ে আমার কথা বলার আর কিছুই নেই, তাই না? কিন্তু একটু না বললে যাবে, তোমরা মন খারাপ করবে যে ভাইয়া মনে হয় স্কিপ করে গেল। তাহলে ওইটাও একটু বলে দেই কি কি আছে। দেখো, এই যে প্রোফেজ যে ব্যাপারটা আছে, এই যে এগুলান হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একটার পর একটা। বইয়ে আলাদা আলাদা করে লেখা থাকলেও কিন্তু এগুলান কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। ধরো একটা সেল এইখান থেকে ডিভিশন হয়ে এইখানে আসতেছে, তৈরি হচ্ছে, এর মাঝখানেই আমাদের কি হচ্ছে, এই যে এইখানের মধ্যে আমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তার মানে এইটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, ঠিক আছে? এইখানে আমরা জিনিসগুলান যে আমরা বৈশিষ্ট্যগুলান পড়বো, এগুলান কন্টিনিউয়াস একটা প্রসেসে পড়বো, দেখবা। তাহলে একটু আমি তোমাদেরকে বলে দিই। দেখো, প্রোফেজ কি? প্রোফেজ তোমরা সবাই জানো, এটা শুরুর পর্যায়। এবং এখান থেকে যেটা মনে রাখবা, এইটা হচ্ছে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়। কি বললাম ভাইয়া? সব থেকে দীর্ঘস্থায়ী, ক্লিয়ার? তাহলে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়ের নাম কি? প্রোফেজ। তাহলে সব থেকে স্বল্পস্থায়ী পর্যায়টা শিখে নেই এখন। স্বল্পস্থায়ী পর্যায় হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। স্বল্পস্থায়ী, তাহলে স্বল্পস্থায়ী পর্যায় কি ভাইয়া? প্রোমেটাফেজ, ঠিক আছে? তোমরা মেটাফেজ যখন পড়বা তখন পড়বা মোটাফেজ। কেমনে, কেন বললাম মোটাফেজ বুঝো? কারণ দেখো, তুমি যখন মোটাফেজ বা মেটাফেজে যখন পড়তে যাবা, মেটাফেজে গিয়ে তুমি সব জিনিস দেখবা মোটা মোটা হয়ে গেছে, বুঝতে পারছো? মোটা মোটা হয়ে গেছে। তাহলে মেটাফেজ আমরা বললাম। অ্যানাফেজ, অ্যানা শব্দের অর্থ দেখো, এই যে প্রো মানে হচ্ছে আদি, এগুলো তো তোমরা জানো, তারপরে বলি। প্রো মানে হচ্ছে আদি, আদি, আর ফেজ মানে হচ্ছে দশা। তাহলে কি হয়? আদি দশা। এখানে আসো, প্রো মেটাফেজ, তার মানে প্রো মানে আদি, মেটা মানে মধ্য, আর ফেজ মানে দশা, তার মানে প্রাক ও মধ্য দশা, ক্লিয়ার? তারপরে মেটাফেজ মানে কি? মধ্য দশা। তারপরে অ্যানা, বায়োলজিতে মনে রাখবা, এই অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি। কি বললাম ভাইয়া? অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি, তার মানে এটা হচ্ছে গতি দশা। খুব আসে যে নিচের কোনটিকে গতি দশা বলা হয়, তাহলে কি দেখাবা? অ্যানাফেজ। টেলোফেজ মানে কি? প্রান্ত, মানে শেষ, ক্লিয়ার? তো এগুলো তোমরা তো সব পড়ছো, এগুলো তারপরে আমি একটু দেখাবো স্লাইড থেকে। জাস্ট কি বললাম, এই কয়েকটা জিনিস মাথায় ঢুকাইতে হবে যে এটা চলমান। যদি একটু বলি, তোমাদের অনেক জায়গায় কনফিউশন হয়, দেখবে যে বইয়ের ক্ষেত্রে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন বলতে যে কি বলে ওটাকে, স্পিন্ডল তন্তু, এই দুটা নিয়ে একটু ঝামেলা আর কি। তো তোমরা একটু মনে রাখবে, দেখো প্রোফেজ যেটা আছে, প্রোফেজের ক্ষেত্রে দেখবা যে নিউক্লিওলাস এবং স্পিন্ডল তন্তু যেটা আছে সেটা, বা ওই যে কি বলে নিউক্লিয়ার রেটিকুলাম, না স্পিন্ডল তন্তুই আর কি। কি বললাম, যে নিউক্লিওলাস এবং স্পিন্ডল তন্তু এটাতে বিলুপ্তি ঘটতে থাকে, এমনি বলি আমরা। আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম, ব্যাপারটা বোঝো। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের, ধরো একটা কোষ, এটা হচ্ছে আমাদের এই যে নিউক্লিওলাস, এখানে থাকে না নিউক্লিওলাস, তারপরে আমাদের এই যে স্পিন্ডল তন্তুগুলো আছে, এভাবে আমাদের দেয়া আছে না, আমরা দেখবো গুলান। বিলুপ্তি এখানে ঘটতে শুরু করে, এখানে ঘটতে থাকে, এখানে একদম সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তার মানে এই যে এইখানে আমাদের কি হয় ভাইয়া? এইখানে হয় আমাদের বিলুপ্তি ঘটতে শুরু করে, এইখানে কি হয়? এইখানে আমাদের ঘটতে থাকে, এইখানে কি হয়? এইখানে সম্পূর্ণরূপে ঘটে, ক্লিয়ার? এখন আসলে এগুলো কি বলতে হবে? দেখাই দিলে হয়ে যাবে, তাই না? আমি একটু তারপরে আলোচনা করবো এখন, ওকে?
তাহলে আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, চলে আসছে আমাদের দুইটা ফেজ এখানে আসছে। তারপরে একটু দেখি এখান থেকে, দেখি কি কি বোঝো না তাহলে বুঝতে পারবো। দেখো প্রোফেজ যেটা আছে সব থেকে কি ভাইয়া, দীর্ঘতম দশা, দীর্ঘতম দশা, তাই না? প্রোফেজে বুঝলাম। প্রোফেজে অ্যাকচুয়ালি কি হয়, ওই যে জল বিয়োজন হয় তোমরা জানো, ঠিক প্রোফেজের যে উল্টা এটা হচ্ছে কিন্তু টেলোফেজ। টেলোফেজে গিয়ে কিন্তু জলযোজন হবে, এটা একটু মাথায় ঢুকাই নাও। তাহলে দেখো এইখানের ক্ষেত্রে আমাদের, আচ্ছা এইখানের ক্ষেত্রে আমাদের কি হয়, জল বিয়োজন, জল বিয়োজন। তাহলে নিউক্লিয়াস থেকে কি জল বিয়োজন হওয়া শুরু হবে, এবং এইখানে এই ক্রোমোজোম গুলো ক্রমশ সংকুচিত ও স্পষ্ট হতে থাকে। মানে ক্রোমোজোম গুলো প্রথম তুমি ক্যামেরার সামনে দেখতে পারবা, ক্যামেরা তো না, আমি এখানে আছি অন ক্যামেরায়। ওদের ক্ষেত্রে কি হবে, অনুবীক্ষণ যন্ত্র, কি বললাম ভাইয়া, অনুবীক্ষণ যন্ত্রের নিচে তুমি প্রথম দেখতে পারবা কখন, যখন জল বিয়োজন হবে। ওকে, তারপরে আসো ক্রোমাটিড গঠন। দেখো সেন্ট্রোমিয়ার বাদে প্রতিটি ক্রোমোজোম লম্বা লম্বি দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। আচ্ছা এইটা হচ্ছে যদিও প্রোফেজে আমাদের বইয়ে হয়তো দেয়া নাই, তো ওইটা তোমরা একটু বই থেকে চেক করে নিবা, ক্লিয়ার? তারপরে আসো বিলুপ্তি। এই ধাপে দেখো শেষ দিকে এই যে এইটা বলছিলাম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, পাইছো? শুরু হয়, শুরু হয় কোথায়? শুরু হয় প্রোফেজে, শুরু হয়, ঘটতে থাকে কোথায়, প্রোমেটাফেজে। একদম সম্পূর্ণ কোথায় হয় ভাইয়া, মেটাফেজে, ক্লিয়ার? তাহলে এই যে এখানে বুঝলাম। তারপরে আসো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ বলছিলাম কি, এইটা হচ্ছে কি স্বল্পস্থায়ী এবং খুব তাড়াতাড়ি হয়। যেটাই স্বল্পস্থায়ী সেটাই তো তাড়াতাড়ি হবে, মানে কি গতিশীল একটা পর্যায়ে। ওকে, এইখানে কি হয়, এইখানে বেসিক্যালি স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা হয়। বলতে সোজা কথা, এখানে স্পিন্ডল তন্তু মনে করো যেটা আছে এটা গঠিত হওয়া শুরু করে, ক্লিয়ার? তাহলে যদি আসে যে স্পিন্ডল তন্তু গঠনের সূচনা হয় কোথায় ভাইয়া, প্রোমেটাফেজে, ক্লিয়ার? প্রোমেটাফেজে। তারপরে আসো আকর্ষণ তন্তু এবং আসো ক্রোমোজোমীয় নৃত্য। আচ্ছা দুইটা জিনিস একটু বুঝাই দিই, নাহলে বুঝবে না। ওকে দেখো, এই যে স্পিন্ডল তন্তু, তাইলে ধরো এইটা একটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে একটা আমাদের কোষ, এটা হচ্ছে আমাদের একটা কোষ, ক্লিয়ার? এটা কোষ। দেখো এই যে কোষের মধ্যে আমাদের দুই পাশ থেকে আমি কি নিয়ে আসলাম, স্পিন্ডল তন্তু নিয়ে আসলাম, স্পিন্ডল তন্তু নিয়ে আসলাম। তোমরা তো এগুলো জানো, তারপরেও আমি একটু দেখাইছি, হ্যাঁ? দেখো এই যে এইটা আমাদের কি অঞ্চল ভাইয়া বলো, এইটা আমাদের হচ্ছে মেরু অঞ্চল, মেরু অঞ্চল, মেরু অঞ্চল, ক্লিয়ার? এইটা কি অঞ্চল, এইটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। এখন দেখো তাহলে মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল কিন্তু ইকুয়েডরও বলা হয়, তোমরা এটা জানো। তাহলে দেখো এই যে মেরু অঞ্চল থেকে, মেরু অঞ্চল মানে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত সৃষ্টি হবে, এগুলো আমাদের স্পিন্ডল তন্তু, তাই না? তাহলে স্পিন্ডল তন্তু কি গঠন করে, মাইক্রোটিউবুলস, আমরা প্রথম অধ্যায়ে দেখবো গেলাম। এখন আসো এই স্পিন্ডল তন্তু যেটা সৃষ্টি হইলো হইলো ওর মতো, এইখানে অ্যাকচুয়ালি কি হয়, এইখানে গিয়ে দেখবো যে ক্রোমোজোম গুলান লাগে লাগে থাকে, ক্রোমোজোম গুলান লাগে লাগে থাকে, তাই না? ধরো এই, ওকে একটু একটু ক্লিয়ার করে নেই, একটু আঁকাইতে একটু প্রবলেম হয়েছে, একটু আমি ঠিক করে নিই, হ্যাঁ? দেখো তাহলে দেখো এইখানের ক্ষেত্রে কি বললাম, ধরো এইটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এখানে দেখবে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড। আবার ধরো এইটাতে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ক্লিয়ার? এইটা আগে বোঝো এই ব্যাপারটা কি। তাহলে এইটাকে আমি শুধুমাত্র বলবো যেটাতে কোনো ক্রোমাটিড বা ক্রোমোজোম তুমি যাই বলো না কেন, যেটাতে কোনো ক্রোমোজোম ক্রোমাটিড লেগে নেই সেটাকে বলবো শুধুমাত্র স্পিন্ডল তন্তু, বা সেটাকে আমরা কি বলবো, হয়ে গেল এই স্পিন্ডল তন্তু যেটা আছে এটা, আচ্ছা আকর্ষণ তন্তু পরবর্তীতে আসতেছি, স্পিন্ডল ফাইবার, তাই না? সেটাকে আমরা কি বলবো, এইটাকে তাহলে বলো, এটাকে বলবো আমরা স্পিন্ডল ফাইবার। এটাকে আমরা কি বলবো, স্পিন্ডল, স্পিন্ডল ফাইবার, ফাইবার বা স্পিন্ডল তন্তু, ক্লিয়ার? এখন কথা হচ্ছে ভাইয়া দেখো তো, আকর্ষণ আমরা কি আকর্ষণ করি না? ধরো তোমরা কাকে আকর্ষণ করো, মেয়েদেরকে, মেয়েরা কি করে তোমাদের উপর আকর্ষণ করে। আর যদি কেউ আবার উল্টা উল্টি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, হাইদানেশের অবস্থা কিন্তু বর্তমান খুবই খারাপ, বুঝতে পারছো তো? এই কাজ যেন ভুলেও না হয়, হ্যাঁ? তাহলে এখন দেখো যে এইখানে যে আকর্ষণ, আকর্ষণ সবসময় আমাদের কি হয়, তোমরা ফিজিক্সে পড়ছো, তোমাদের নয়ন ভাইয়া পড়ায়, হ্যাঁ? কি পড়ায়, যে আমাদের যে ইলেকট্রন গুলো আছে এগুলো কাকে আকর্ষণ করে, প্রোটনকে। কারণ কি, প্রোটন হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, তাই না? তাহলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকা এটা খুব ন্যাচারাল, এটা খুব স্বাভাবিক। এই কারণে আবার ফিরে এই বয়সে দৌড়াইও না, তাইলে কিন্তু কেরিয়ার শেষ, বুঝতে পারছো? এখন দৌড়ানো যাবে না, আগে একটা ভালো জায়গায় ভর্তি হও, তারপর অনেকেই তোমার পিছনে দৌড়াবে, বুঝছো? তাহলে এখন আসো যে এই আকর্ষণটা দেখো, এই স্পিন্ডল ফাইবার যেটা আছে এইটা, এইটাতে কোনো কিছু আকর্ষণ হয়নি, যার জন্য ওর নাম শুধুমাত্র স্পিন্ডল ফাইবার, বুঝছো? অবশ্যই সিঙ্গেল, বুঝছো? কাউকে মানে অ্যাট্রাক্ট করতে পারেনি। আরেকটা আসলে যে মিঙ্গেল, সে কি করবে, কাউকে তো আকর্ষণ করে নিয়ে আসছে কাছে, তাই না? তাহলে এই স্পিন্ডল ফাইবার দেখো আমাদের এক মহাশয়কে কাছে নিয়ে এসেছে, কাকে,
আমাদের এই ক্রোমোজোম বা ক্রোমাটিডটাকে নিয়ে আসছে। তার মানে এই স্পিন্ডল ফাইবারের গায়ে লেগে আছে কে? আমাদের এই ক্রোমোজোমটা বা ক্রোমাটিডটা। এই এ কি করছে? আকর্ষণ করে ধরে আছে। এই কারণে এই তন্তুটাকে আমি বলবো আকর্ষণ তন্তু। আকর্ষণ আকর্ষণ তন্তু। পার্থক্যটা বুঝছো তোমরা? যে যাই স্পিন্ডল তন্তু তাই কিন্তু আকর্ষণ তন্তু। যদি একটু বলি তোমাদেরকে, সব আকর্ষণ তন্তু স্পিন্ডল তন্তু, কিন্তু সব স্পিন্ডল তন্তু আকর্ষণ তন্তু না, তাই না? তাহলে কি বললাম? যেই আকর্ষণ তন্তু ও মাস্ট বি স্পিন্ডল তন্তু, কিন্তু এর স্পেশাল বৈশিষ্ট্য কি? মিঙ্গেল, বলতে কাউকে আকর্ষণ করছে। আর যেটা আকর্ষণ করতে পারেনি সেটা তুমি, সেটাকে সিঙ্গেল। সিঙ্গেল থেকে কি মনে রাখবা? স্পিন্ডল, স্পিন্ডল ফাইবার। ওকে, তাহলে সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। তাহলে আমরা এটা বুঝে গেছি। তাহলে এখন আসো এই যে আকর্ষণ তন্তু, এখন আসো বিজ্ঞানীরা দেখছে তুমি যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবা বড়, আরো যখন অনেক বড়, ধরো মনে করো যে অনেক বড় হয়ে গেছে, তুমি এখন এগুলো নিয়ে গবেষণা করো, তখন দেখবা যে এই ক্রোমোজোম গুলান যেহেতু এখানে প্রচন্ড গতিসম্পন্ন, ধরো খুব ছোট্ট একটা পর্যায়ে, এইখানে ব্যাপারটা হয় কি, মানে ক্রোমোজোম গুলো ডান্স করে। বুঝতে পারছো? এই কারণে এই যে ক্রোমোজোম গুলো ডান্স করে, তখন তুমি যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবা, এই কারণে এখানে বলা হচ্ছে যে এইখানে হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্যটা দেখা যায়। খুবই ভাইটাল এমসিকিউ, খুবই ভাইটাল এমসিকিউ, যে ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়? ক্রোমোজোমীয় নৃত্য প্রোমেটাফেজে দেখা যায়। কোথায় দেখা যায় ভাইয়া? প্রোমেটাফেজে দেখা যায়। এই কথা মনে থাকবে। আর একটা জিনিস দেখো, এই প্রোমেটাফেজে মাথার দিকে, প্রাণী কোষের ক্ষেত্রে মাথার দিকে অ্যাস্টারডাই নির্গত হওয়া শুরু হয়। কোথা থেকে? সেন্ট্রিওল থেকে। সেন্ট্রিওল থেকে, নট উদ্ভিদ কোষে, শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য এটা। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝলাম এখানে প্রোমেটাফেজ। ক্লিয়ার? তাহলে আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমি এটা, যারা স্ক্রিনশট দিবা দিয়ে নাও, আর নাহলে আমি এটা কি ক্লিন করে দিলাম। ওকে ওকে, তাহলে এখন আসো আমাদের পরবর্তী স্লাইড যেটা আছে সেটাতে যাই। পরবর্তী স্লাইড। এখন আসো আমাদের আর কি কি বাকি ছিল সেইটা আমি নিয়ে এখন একটু পড়াশোনা করি। হ্যাঁ, দেখো এখন কি আছে, দেখো মেটাফেজ, অ্যানাফেজ, আর একটা আছে টেলোফেজ। এখন আসো মেটাফেজ। মেটাফেজে আমি কি বলছিলাম? মোটা হবে, তাই না? এখানের বেসিক ব্যাপার স্যাপার হচ্ছে যে এইখানের ব্যাপারটা গুলো হচ্ছে মোটা, মানে ম দিয়ে ব্যাপারটা পাবা আর কি, তুমি মনে রাখার জন্য বললাম। হ্যাঁ, আবার ইয়া নিও না। হ্যাঁ, তাহলে দেখো এই যে মেটাফেজ যেটা আছে, মোটা ফেজ, দেখো স্পিন্ডল যন্ত্রের একটু আগে দেখাইছিলাম, ধরো এইটা একটা কোষ, এইটা একটা কোষ। এই কোষের মধ্যে আমাদের এগুলান কি ছিল? আমাদের বলো, স্পিন্ডল ফাইবার ছিল। এগুলান আমাদের কি ছিল? স্পিন্ডল ফাইবার ছিল, তাই না? যেটাতে লেগে থাকে সেটাকে আমরা বলছিলাম ট্রাকশন ফাইবার। কি বলছিলাম? ট্রাকশন ফাইবার। এখন দেখো এইটা আমাদের সবগুলো আমি স্পিন্ডল ফাইবার রাখাইছি। তাহলে এই মাঝখানের যে আছে, এই মাঝখানের জায়গাটা, এই মাঝখানের জায়গাটাকে আমরা কি বলছিলাম? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। ক্লিয়ার? তাহলে এই মাঝখানের পর্যায়টাকে আমি বলছিলাম, জায়গাটাকে বলছিলাম বিষুবীয়, আর সাইডের এই দুটা কি বলছিলাম? মেরু অঞ্চল। কি বলছিলাম ভাইয়া? মেরু অঞ্চল। এখন আসো, আমরা অ্যানাফেজে দেখছিলাম যে ওগুলো ছড়াই ছিটে আছে, তাই না? তাহলে এখানে দেখো আমি আগাইতে একটু ইয়া করছি, কিন্তু আলটিমেট এগুলো সবগুলো আমাদের বিষুবীয় অঞ্চল। এই যে এটা আছে বিষুবীয় অঞ্চল। ওকে, তো এই মেটাফেজ পর্যায়ে কি হয় জানো? প্রোমেটাফেজ থেকে মেটাফেজ পর্যায়ে যখন আসে, তখন অ্যাকচুয়ালি যতগুলান যতগুলান আমাদের ক্রোমোজোম বা ক্রোমাটিড যাই বলো, সেগুলান আমাদের সবগুলান হচ্ছে বিষুবীয় অঞ্চলে কি হয়? বিন্যস্ত হয়। বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। সোজা কথা, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। দেখো সবগুলান বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। এবং দেখো এগুলান একটি গুড্ডু গুড্ডু, মানে কি? এগুলান হচ্ছে মোটা। এগুলান হচ্ছে মোটা। ক্লিয়ার? এগুলান হচ্ছে মোটা। তার মানে এখানের মধ্যে আমাদের ক্রোমাটিড গুলো কেমন হয়েছে? মোটা হয়েছে ভাইয়া, মোটা হয়েছে। ক্লিয়ার? তাহলে মোটা হয়েছে। তাহলে এখান থেকে মনে রাখলাম যে সবগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং ক্রোমাটিড গুলো মোটা হয়েছে। এখন আসো, দেখো ক্রোমোজোমের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, একে কি বলা হচ্ছে? মেটাকাইনেসিস। এই যে প্রোমেটাফেজ থেকে মেটাফেজে আসলো, তখন কি এটা বিন্যস্ত হয়েছে না? আগে এইদিকে এইদিকে ছিল, এইদিকে এইদিকে ছিল। এই যে এইদিকে এইদিকে থেকে আমাদের কই আসলো? বিষুবীয় অঞ্চলে আসলো। একটা বিন্যস্ত, একটা প্রক্রিয়ায় তো আসছে। যে প্রক্রিয়া এটা বিন্যস্ত হয়েছে তাকেই বলা হচ্ছে মেটাকাইনেসিস। খুবই পরীক্ষা আসে যে মেটাকাইনেসিস কাকে বলে, তাহলে পাবা না? বলো, যে প্রক্রিয়া কি হয়, যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলান বিন্যস্ত হয়, তাকেই বলা হচ্ছে মেটাকাইনেসিস। ক্লিয়ার? ওকে, তারপরে আসো যে এইখানে একটা জিনিস হয় সুপার কয়েলিং। কি হয় ভাইয়া? সুপার কয়েলিং। সুপার কয়েলিং মানে হচ্ছে অতিমাত্রায় পেঁচানো। অতিমাত্রায় পেঁচানো। এখন আসো সুপার কয়েলিং জিনিসটা কি, যারা বোঝো না তাদের জন্য একটু বলি। দেখো এইটা যদি আমি একটু আঁকাই নেই, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমাটিড, এটা হচ্ছে একটা আমাদের ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড। তো তোমরা এই যে ভিতরে যে আমাদের, এই ভিতরে যে আমাদের ক্রোমোজোম গুলো আছে, এগুলান এখানে একেবারে মনে করো যে খুব পেঁচানো পেঁচানো থাকে। এই যে এরকম দেখো, এই যে এরকম। তার মানে এইখানে ধরো বাদ বাকি গুলোর থেকে এইখানে খুব বেশি পেঁচানো থাকে, যেটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। সুপার মানে কি? একদম, মানে বলে না সুপার মার্কেট, সুপার মার্কেট মানে কি? খুব ভালো মার্কেট যেটা, তাই না? তার মানে এখানে পেঁচানো গুলান কি হবে ভাইয়া? অতিমাত্রায় পেঁচানো। অতিমাত্রা, অতিমাত্রায় পেঁচানো। তাহলে এই প্রসেসটাই হচ্ছে সুপার কোয়েলিং।
আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি হয়েছে ভাইয়া, সুপার কয়েলিং। এবং দেখো এখানে সর্বাধিক খাটো ও মোটা দেখায়, আমি যেটা অনেকক্ষণ থেকে তোমাদেরকে চিল্লাচ্ছিলাম যে এটা সর্বাধিক মোটা এবং খাটো দেখায়। আমরা বুঝে গেলাম মাইটোসিস। আই হোপ তোমরা সবাই মাইটোসিস বুঝতে পারছো। তাহলে এখন আসো আমরা পরবর্তী যে আছে সেটাতে চলে যাই। পরবর্তী কি আছে ভাইয়া, পরবর্তী আছে আমাদের অ্যানাফেজ। অ্যানা অর্থ কি, গতি, তাই না? অ্যানাফেজ, অ্যানাফেজ। ওকে, অ্যানাফেজে আসো। অ্যানাফেজে দেখো কি হয়। দেখো ওই যে আগের মতো একটা কোষ আঁকা নিলাম, এটা কোষ আঁকা নিলাম। দেখো আমি তোমাদের এখানে চাইলে আরো সুন্দর সুন্দর করে আঁকাইতে পারি, হ্যাঁ, কিন্তু অত সময় নেই। বুঝতে পারছো? তোমরা বুঝলেই হয়েছে, এটা কোষ, এটা তো বুঝতেছো, তাই না? ওকে, তাহলে দেখো এখানের ক্ষেত্রে আমাদের কি হবে, অ্যানাফেজের ক্ষেত্রে আমাদের ধরো এগুলো হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার, এগুলো হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের কি বলো, স্পিন্ডল ফাইবার। তাহলে এই যে স্পিন্ডল ফাইবারের ক্ষেত্রে আমাদের একটু আগের কনসেপ্টে চলে আসি। আগের কনসেপ্টে কি দেখাইলাম, যে এইটা হচ্ছে আমাদের ক্রোমাটিড, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, তাই না? তো এইখানের ক্ষেত্রে কি হয় জানো, সোজা কথা মনে রাখবা যে ক্রোমাটিডের মাঝখান দিয়ে ঠাড়া পড়ছে, হ্যাঁ, এদিক দিয়ে ফাটে গেছে আর কি। তার মানে কি, মাঝখান দিয়ে ঠাড়া পড়ছে। তাহলে তো ধরো এই যে এইটা ক্রোমাটিড ছিল, এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, যদি এইখান দিয়ে কাটে দেই তাহলে কি এর আলাদা হয়ে যাবে না? এর আলাদা হয়ে যাবে কিনা বলো, আলাদা হবে কিনা? তাহলে এর আলাদা হয়ে যাবে, সোজা কথা। ওকে, এরা হচ্ছে কি বলো, আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তার মানে ক্রোমাটিড গুলো বিভক্ত হবে, সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড গুলো বিভক্ত হবে। কেন বিভক্ত হবে, ধরো এইখানের মধ্যে দেখবা যে অনেকেই ভালো ভালো মনে করে যে হ্যাপি কাপল থাকে না, মাঝখানে কি হয়, তাদের দ্বন্দ্ব হয়। তোমরা ওই যারা ওই যে দেখো না, বাংলাদেশে অনেক কিছু তো ভাইরাল হয়, তো দেখবা যে মাঝে মাঝে দ্বন্দ্ব হয় কি করে, ওরা বলে যে আমিও তোকে চিনি না, আমিও তোকে চিনি না। ধরো তোমাদের কথাই চিন্তা করো, তোমাদের যে বন্ধুগুলো প্রেম করে তাদের ক্ষেত্রে যখন ব্রেকআপ হয়, দেখবা যে এ এর কথা গিয়ে ওকে লাগাচ্ছে, ও কথা গিয়ে ওকে লাগাচ্ছে, এই ব্যাপার, তাই না? তার মানে কি, ওরা দুইজন আর দুইজনকে চেনে না, এমন একটা ব্যাপার স্যাপার। এই যদি চলে উত্তর পাশে, ওই চলে দক্ষিণ পাশে। এইখানের ক্ষেত্রে সেম একই ঘটনা ঘটে ভাইয়া। এইখানের ক্ষেত্রে কি হয় জানো, এইখানের ক্ষেত্রে এই যে আমাদের মাঝখান দিয়ে মনে করো যে কাটে গেল, কাটে যাওয়ার পর আমাদের সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড গুলো আলাদা হয়ে গেছে। কয়টা করে ক্রোমাটিড পাইছে একজনের ভাগে, দুইটা করে। কয়টা করে ভাইয়া, দুইটা করে। তাহলে এই যে দেখো, এই যে এদের বিভক্ত হয়েছে, হওয়ার পর এ একদম মনে করো যে এই দিকে ছোটা শুরু করছে, এই দিকে ছোটা শুরু করছে। আর এর যে ছিল, তখন এরা তো সাবেক হয়ে যায়, তাই না? এ আবার ছোটা শুরু করছে এই দিকে। তার মানে এদের আর কোনো বনিবনা নাই, এরা দুইজন দুই দিকে দৌড় শুরু করছে, যে না আমি তো চিনি না, তুই আমাকে চিনিস না। এদের কি হয়েছে, ঝগড়া লাগছে। আবার এখানে আসো ভাইয়া, সেম একই ব্যাপার। ধরো একদম এখানে চলে আসছে একজন, এখানে চলে আসছে, আবার একজন কি হয়েছে, এখানে চলে আসছে। দেখো এই এই জিনিসটাই হচ্ছে অ্যানাফেজ। কি বললাম, এই জিনিসটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে কি, এখন একটু আসি। দেখো তো এইখানে এইটাকে কিসের মতো দেখা যাচ্ছে, ভি এর মতো দেখা যাচ্ছে। এই পর্যায়ে যখন সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড গুলো ভাগ হয়ে যায়, তখন এই ক্রোমোজোম গুলোকে কেমন দেখা যায় জানো? ক্রোমোজোম গুলোকে তখন দেখা যায় ভি, ভি এল জে আই। তাহলে কয়টা আকৃতি পাইলাম ভাইয়া, ভি এল জে আই। ক্লিয়ার? দেখো ভি যেটা আছে এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। মেটা মানে মধ্য, সেন্ট্রিক মানে হচ্ছে কি সেন্ট্রাল, মাঝখান। যদি একটু দেখো, ধরো এইখানে যদি সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে দেখো তো একদম মাঝখানে আছে, এপাশে যেরকম এপাশে এরকম। তাহলে এটা কি ভি এর মতো দেখা যায়, এই কারণে একে বলা হয় মেটাসেন্ট্রিক। আর এইটা কি ভাইয়া, সাব মেটাসেন্ট্রিক। এটা কি ভাইয়া, সাব মেটাসেন্ট্রিক। এইটা কি, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। আর এইটা কি ভাইয়া, টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। বুঝতে পারছো? তাহলে অ্যাক্রোসেন্ট্রিক এন্ড টেলোসেন্ট্রিক। এই তো গেল অ্যানাফেজ। চলো এখন অ্যানাফেজটা আমরা একটু স্লাইড থেকে দেখি। দেখো এই যে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে যায়, অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুর দিকে কি করে, মানে ওই যে ক্যাসাল লাগছে, দৌড় শুরু করছে, তাই না? দেখো মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার গুলো, আচ্ছা একটু দেখো, আমি যতগুলান চিত্র আঁকাইছি, দেখো তো সেন্ট্রোমিয়ার গুলো কি আঁকাইছি আমি, সেন্ট্রোমিয়ার গুলান মানে উপরের দিকে, এটাকে আমরা কি বলবো, অগ্রগামী। আর ওক ফলো ফলো করে যাচ্ছে ওই দুটো চামচা, কে চামচা যাচ্ছে, কি সেটা, সেটা হচ্ছে ক্রোমাটিড। তার মানে যদি আমি বলি, তাহলে আমাদের মেরু যেটা আছে, বলতে সেন্ট্রোমিয়ার যেটা আছে, এটা হচ্ছে অগ্রগামী, অগ্রগামী। আর এই যে ক্রোমাটিড যেটা আছে বা বাহু, এটাকে এখন আমি বলতে পারি বাহু, বাহুটা হচ্ছে অনুগামী। অনুগামী মানে কি ভাইয়া, ফলো করতেছে, অনুগামী, অনুগামী। তোমাদের অনেক বন্ধু আছে না, লুচু বন্ধু, যারা হচ্ছে যে এরকম ফলো করে বেড়ায়, তো সেটা হচ্ছে এইটা। আর সামনেরটাকে সেন্ট্রোমিয়ারকে, এটা হচ্ছে কোনো এক সুন্দর রূপসী। বুঝতে পারছো? তাহলে একে ফলো করে দৌড়াচ্ছে কে, বাহুগুলা, তোমার দুইটা বন্ধু। ক্লিয়ার? তাহলে যেটা আগে যাচ্ছে সেটা হচ্ছে অগ্রগামী, যেটা পরে যাচ্ছে সেটা হচ্ছে অনুগামী। ক্লিয়ার? তার মানে সেন্ট্রোমিয়ার গুলো অগ্রগামী আর বাহুগুলো হচ্ছে অনুগামী। তাহলে এই কথাটা এখানে বলছে, সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী, বাহুদ্বয় হচ্ছে অনুগামী। বুঝছো? এখানে কয়টা পাবা বলো, এখানে পাবা চারটা দশা। চারটা কি কি, ভি এল জে আই আকৃতি। কি কি পাবা, ভি এল জে আই। ভি এল জে আই এর মধ্যে দেখো, ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। সব তোমাদের আলোচনা করে দিছি। ক্লিয়ার?
তাহলে আমরা এটা বুঝে গেছি। ক্লিয়ার? ওকে, চলো আমরা তাহলে পরবর্তী স্লাইড যেটা আছে ওটাতে যাই। আমি আগেই বলছিলাম যে অ্যানাফেজ যা আছে, সরি টেলোফেজ যা আছে সেটাই হচ্ছে আমাদের কি বলো, সেটা হচ্ছে আমাদের প্রোফেজের উল্টা। এই যে এইটা তোমাদের বইয়ের চিত্র, তোমরা এখন সব রিলেট করতে পারবা। একটু দেখাই, না দেখাইলে আবার মন খারাপ করবা, তাই না? দেখি একটু। দেখো এই যে প্রোফেজের ক্ষেত্রে, প্রোফেজের চিত্রটা একটু দেখো। প্রোমেটাফেজের ক্ষেত্রে দেখো, এই যে দেখো এখানে নিউক্লিয়াসটা কেমন একদম স্পষ্ট ছিল, এখানে কি হয়েছে আস্তে আস্তে কি ব্লার হয়ে, মানে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো আমাদের যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপটা ছিল, এখানে দেখো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে এই প্রোফেজে কি হয়, প্রোফেজে শুরু হয়, এখানে ঘটতে থাকে, আর মেটাফেজে কি হয়, একদম বিলুপ্ত হয়ে যায়। দেখো বাদ বাকি সবগুলো তোমরা বুঝো কিনা, এইটা হলো এই চিত্র। আই হোপ তোমরা এখানে সবকিছু বুঝো বা বই থেকে তোমরা দেখে নিতে পারবা। ওকে, তাহলে আসো আমরা পরবর্তী যে স্লাইড আছে সেখানে চলে যাই। ওকে, হ্যাঁ, দেখো এখানে মধ্যে দুইটা দুইটা টার্ম দেয়া আছে। একটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজের ক্ষেত্রে কি বলছিলাম, বই যা আগেরটার করা, জলযোজন ঘটবে এখানে। ওকে, এখানে কি ঘটবে বলো, এখানে ঘটবে জলযোজন। আমরা আগেরটাতে বলছিলাম বিয়োজন, এখানে ঘটবে যোজন। আর পূর্ণ বিকাশ, পূর্ণ বিকাশ কার, যে দুটা বিলুপ্ত করছো তাদের পূর্ণ বিকাশ। কে কে বিলুপ্ত হয়েছিল, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন, এই দুটা আবার কি আবির্ভাব হবে। বুঝতে পারছো? তাহলে এটা বুঝলাম। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে আসো। সাইটোকাইনেসিস আমি আগে বলছিলাম ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, তাই না? তো এখান থেকে মনে রাখবা, স্পিন্ডলতন্ত্রের বিষুবীয় অঞ্চলে ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি বা গোলজি ভেসিকল, গোলজি বডি বা ভেসিকল মিলিত হয়ে কি করে, কোষ প্লেট গঠন করে, যা পরে কোষ প্রাচীর তৈরি করে। ক্লিয়ার? যা পরে কোষ প্রাচীর তৈরি করে। আর প্রাণী কোষের ক্ষেত্রে দেখো, প্লাজমা মেমব্রেন খাস বা ফ্যারো যেটাকে সৃষ্টির মাধ্যমে সংকুচিত হয়ে দুটি পৃথক কোষে পরিণত হয়। এই দুটো এক্সট্রা ইনফো জানি নিবা, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের। ওকে, তাহলে এখন আসো আমাদের পরবর্তী যেটা স্লাইড, পরবর্তী স্লাইডে আসো। দেখো পরবর্তী স্লাইড হচ্ছে হ্রাসমূলক বিভাজন বা মিওসিস। হ্রাসমূলক বিভাজন বা মিওসিস। ওকে, এখানে একটু কি হবে ভাইয়া, তোমাদের ভাইয়ার গলা চলতেছে না, হ্যাঁ? তোমার ভাইয়া এখন একটু কি করবে, ব্রেক নিবে, হ্যাঁ? তাহলে কি বললাম এখানে, ব্রেক। ওকে, একটু পরে আবার আসতেছি, ঠিক আছে? সবাইকে আবারও স্বাগতম। চলো আমরা এখন বাকি ক্লাসটুকু শেষ করে ফেলি, হ্যাঁ? ওকে, তাহলে আমরা এখন বাকি ক্লাসটুকু শেষ করে ফেলি। তো আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম কোষ বিভাজনের দুইটা পর্যায়ে আমরা খুব ভালোভাবে শিখছি। সেটা হচ্ছে কি কি ভাইয়া, অ্যামাইটোসিস এন্ড মাইটোসিস। এখন যেটা আছে সেটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, মিওসিস, তাই না? মিওসিস অ্যাকচুয়ালি আমরা প্রক্রিয়াটা দেখছিলাম, তো প্রক্রিয়াটা কি ছিল বলো দেখি। প্রক্রিয়াটা ছিল যে একটা কোষ, ধরো এই যে একটা কোষ থেকে আমাদের প্রথমে হবে দুইটা কোষ, এবং এখান থেকে হচ্ছে আবার দুইটা কোষ। তাহলে একটা কোষ থেকে কয়টা ভাইয়া, একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টির যে প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে আমাদের কি বলো, সেটাই হচ্ছে আমাদের মায়োসিস বা মিওসিস। ওকে, তাহলে আসো এখন দেখো এই যে হ্রাসমূলক বিভাজন বা মিওসিস, আসলে মিওসিসের দরকার কেন আমাদের জীবনে, মিওসিসের গুরুত্ব, এটা কিন্তু তোমাদের পড়তে হবে, নিজে একটু পড়তে হবে, গুরুত্বটা নিজে একটু পড়তে হবে। ওকে, তারপরে আসো যে এই যে হ্রাসমূলক বিভাজন বা মিওসিস কেন দরকার। দেখো এই যে মনে করো যে আমাদের যে জনন হয় আর কি, হ্যাঁ, জনন, তার মানে এই যে জনন ব্যাপারটা আছে এইটা মূলত মিওসিসের একটা ফলাফল। বুঝতে পারছো? তার মানে আমাদের এই জননের পুরো ব্যাপারটাই মিওসিসের সাথে রিলেটেড। আমরা দেখবো এই মিওসিস কেন হচ্ছে আমাদের দরকার। যেমন একটা জিনিস বলি, এই যে প্রজাতি ভেদে আমাদের ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুব রাখে, এটা কিন্তু খুবই বড় একটা ব্যাপার স্যাপার। না হলে কি হইতো, ধরো আমি হইতাম যদি মনে করো যে এখন ধরো 5 ফিট 8, তাহলে আমার বাচ্চা কাচ্চা হয়তো 5 ফিট মনে করো যে 15-20, মনে করো যে তার বাচ্চা কাচ্চা আরো বড়, তার বাচ্চা কাচ্চা আরো বড়, তাহলে খুব একটা বিদঘুটে ব্যাপার স্যাপার হয়ে যাইতো, তাই না? সো এই কারণে মিওসিসটা ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুব রাখে। সব থেকে বেসিক কথা হচ্ছে ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুব রাখে। ওকে, তার মানে কি ওই যে হ্রাসমূলক তোমরা জানো সবাই। তো ওগুলো আমরা আর এখন না দেখি, তাহলে আমরা পরবর্তী স্লাইড যেটা আছে সেটাতে যাব, গিয়ে আমরা আলোচনাগুলো শুরু করব। দেখো মিওসিসের মধ্যে তোমরা যদি আসো আবার, তাহলে মিওসিসের ক্ষেত্রে আমরা দেখো বলছিলাম যে আমাদের মিওসিসের ক্ষেত্রে আমরা পাঁচটা, মিওসিস একের ক্ষেত্রে আমরা কি পাবো, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। সেই প্রোফেজ 1 এর 5টা ধাপ আছে, যে 5টা ধাপ পরীক্ষায় আসে। তাহলে প্রোফেজ 1 এর কয়টা ধাপ আছে ভাইয়া, 5টা ধাপ আছে। কয়টা? 5টা ধাপ আছে। এই 5টা ধাপ পরীক্ষায় আসে। কি কি মনে রাখবা, লেজা পেডিডা, লেজা পেডিডা, পেডিডা। ক্লিয়ার? দেখো লেজা পেডিডা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়, মানে আমি সবগুলোর প্রথম অক্ষর নিছি, নিয়ে একটা কিছু বানাইছি, এটা আহামরি কিছু না, হ্যাঁ? তাহলে এই যে লেজা পেডিডা দিয়ে বলতে বুঝাচ্ছিলাম, লতে লেপ্টোটিন, জতে জাইগোটিন, পতে প্যাকাইটিন, ডতে ডিপ্লোটিন,
আবার ডতে ডায়াকাইনেসিস। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের এখানকার। দেখো এই যে প্রথমে একটু আসি, তাহলে দেখো প্রথমে আমাদের এখানে বলা আছে লেপটোটিন ও জাইগোটিন। এই যে ক্রোমোজোমের জলবিয়োজনটা শুরু হবে আমাদের লেপটোটিন, তারপরে ফুলের তোড়া যেটাকে আমরা বুকে বলবো বা বুকে, এই যে ফুলের তোড়া বা বুকেট এইটা তৈরি হবে আমাদের। এবং নিচে আসো জাইগোটিনে কি হবে, জাইগোটিনে হবে, এগুলো কিন্তু সবগুলো একদম ভাইটাল যে ব্যাপারগুলো যেগুলো না জানলেই নয় সেগুলো কিন্তু নিয়ে আজকের ক্লাসটা তোমাদের এটা বুঝতে হবে। আরো অনেক অনেক পড়া আছে, সেগুলো তোমরা অবশ্যই বুঝবা। হ্যাঁ, তাহলে দেখো এই যে ক্রোমোজোমের, এই যে এখানে আসো এই যে হোমোলোগাস, ক্রোমোজোমের জোর বাঁধে সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট গঠিত হয়, এটা হচ্ছে জাইগোটিনের। প্যাকাইটিন উপপর্যায়ে দেখো প্রতিটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড বা টেট্রাড গঠিত হয়। তারপরে আসো কায়াজোমার সৃষ্টি হয়। তারপর নন সিস্টার ক্রোমাটিড, এগুলো আমি বোঝাই দেবো, মনে করতেছো যে এগুলো আবার কি জিনিস, বুঝাই দেবো, সমস্যা নেই। তাহলে এই যে নন সিস্টার ক্রোমাটিড। তারপরে আসো এই যে ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসের ক্ষেত্রে দেখো হোমোলোগাস ক্রোমোজোম যেটা আছে এদের মধ্যে পারস্পরিক বিকর্ষণের ফলে কায়াজোমার প্রান্তের দিকে সরে যায়, যেখানে আমাদের কি হয়, লুপ সৃষ্টি হয়। এখানে আমরা পড়বো লুপ সৃষ্টি হয়। তারপরে আসো যে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ লুপ্ত হয়ে থাকে, এটা আমাদের ডায়াকাইনেসিসে পড়বো আমরা। তো এগুলো হচ্ছে আর কি সামারি, সোজা কথা এগুলো হচ্ছে যে আমাদের পর্বগুলো যে পর্যায়গুলো আছে, মানে যে উপপর্যায়গুলো আছে এই উপপর্যায়গুলোর সামারি, বুঝতে পারছো? তো আমরা এখন আসো কনসেপ্টে ঢুকে যাই আমাদের আসলে পড়তে হবে এখানে কি। ওকে, তো আমাদের আসো পরবর্তী স্লাইড যেটা আছে এখানে আসি, আমরা প্রথমে পড়াশোনা করবো লেপটোটিন আর জাইগোটিন নিয়ে। ঠিক আছে, দেখো লেপটোটিন আর জাইগোটিন। ওকে, দেখো লেপটোটিন আর জাইগোটিন ব্যাপারটা কি। লেপ্টো শব্দের অর্থ হচ্ছে সুতা, বুঝতে পারছো? লেপ্টো শব্দের অর্থ হচ্ছে সুতা। ওকে, সরি, লেপ্টো শব্দের অর্থ বলতে এই যে সুতা, লেপ্টো এই যে টিন কথাটা মানে হচ্ছে সুতা, সরি, এর টিন মানে হচ্ছে সুতা। টিন মানে হচ্ছে কি বলো, সুতা। ক্লিয়ার? দেখো এইটা হচ্ছে প্রোফেজ 1 যেটা আছে, এটা প্রথম পর্যায়। লেপটোটেনিয়ার ক্ষেত্রে কি হয়, তোমরা এই এগুলান দেখার দরকার নাই। এই যে সংকোচন ও স্পষ্টতা, ক্রোমোমিয়ার, বুকে, এগুলান মেইন থিম। মানে তোমার যদি মনে করো তুমি যদি একটু এগুলান কষ্ট করে মনে রাখতে পারো তাহলে এই লেখাগুলো লিখতে পারবা। এই কারণে আমি এগুলান এভাবে সাজাইছি, বুঝতে পারছো? তাহলে এইভাবে সাজাইছি। এখন আসো যে এই যে লেপটোটিন যেটা আছে, লেপটোটিনে দেখো জল বিয়োজন, আমরা আগে যে পড়াশোনাগুলো করছি না মাইটোসিসে, ওই জিনিসগুলো নিয়ে আবার কিন্তু ব্যাপার স্যাপার গুলো নিয়ে জাস্ট একটু একটু করে পার্থক্য করে সেটা দেখা দিচ্ছি। দেখো এখানে জল বিয়োজনের ফলে ক্রোমাটিন জালিকা ক্রমশ সংকুচিত হয়, ফলে ক্রোমোজোম যেটা আছে এই ক্রোমোজোমটা গঠিত হবে, তখন মানে কি তুমি দেখতে পারবা আর কি, তুমি দেখতে পারবা। তারপরে আসো ক্রোমোমিয়ার, দেখো ক্রোমোজোম গুলো পুঁথির দানার মতো ক্রোমোমিয়ার দেখা যায়। মানে ধরো এইটা যদি হয় ক্রোমোজোম, তাহলে এইরকম ছোট ছোট দানার মতো দেখতে পারবা, ধরো এইরকম দানার মতো দেখতে পারবা। পুঁথির মালা দেখছো না তোমরা, পুঁথির, তাহলে এরকম ছোট ছোট এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। এই জিনিসটাকে বলা হচ্ছে কি বলো, ক্রোমো ক্রোমোমিয়ার। ক্লিয়ার? ক্রোমোমিয়ার, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। ওকে, তারপরে আসো বুকে জিনিসটা কি, দেখো ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের ভিতরে এক পাশে ফুলের তোড়ার মতো। ফুলের তোড়া কেমন, ধরো এই যে এইটা হচ্ছে, ধরো এটা যদি ফুলের তোড়া হয় তাহলে দেখবো যে ফুলগুলো এখানে থাকে। তাহলে দেখো তো এক পাশে ফুলগুলো থাকতেছে না, তাহলে এটাকে আমরা কি বুকে বলি না? বুকে, তোমরা জন্মদিনে যেটা গিফট করো বুকে, তার মানে বুকের সৃষ্টি হয় কোথায়, ফুলের তোড়ার মতো সজ্জিত হয়, যেটাকে আমরা বলতেছিলাম বুকে। তাহলে যদি বলে কেউ যে বুকে কোথায় হয়, তাহলে বলবো অবশ্যই লেপটোটিনে হয়। ঠিক আছে, এবং এই যে বিন্যাসটা ঘটলো এটাকে কিন্তু আবার বলা হচ্ছে পোলারাইজড বিন্যাস। কি বলা হয়, পোলারাইজড পোলারাইজড বিন্যাস। ঠিক আছে, তাহলে এই বিন্যাসটাই হচ্ছে পোলারাইজড বিন্যাস। ওকে, তাহলে আমরা লেপটোটিনটা দেখলাম খুব সংক্ষেপে। এগুলাম তোমরা পড়ছো, আমি জাস্ট তোমাদের একটু ধরাই দিচ্ছি ব্যাপারগুলো, বুঝতে পারছো? তারপরে আসো জাইগোটিন। আচ্ছা, জাইগোটিন কি? দেখো জাইগো শব্দের অর্থ জোড়া, আর টিন শব্দের অর্থ সুতা। তার মানে কি, জাইগো শব্দের অর্থ জোড়া সুতা। কি বললাম, জাইগো শব্দের অর্থ জোড়া সুতা। ঠিক আছে, দেখো জোড়া সুতা, এখানে তোমরা কি বুঝবা, এখানে আসো, এখন আসো হোমোলোগাস ক্রোমোজোম, এইটা একটু বুঝি। হ্যাঁ, হোমোলোগাস ক্রোমোজোমটা লাগবে, আমি একটু ক্লিয়ার করে নেই। হোমোলোগাস ক্রোমোজোমটা একটু বোঝাই দেই। ধরো হোমোলোগাস এই কথাটা বলতে কি বোঝায়, হোমোলোগাস। ওকে, হোমোলোগাস কথাটা বলতে কি বোঝায় একটু দেখো। হোমো মানে কি, হোমো মানে হচ্ছে একই। তাহলে হোমো মানে হচ্ছে একই, হোমোলোগাস কথাটা বলতে বোঝাচ্ছে এই হোমোলোগাস বলতে ধরো এই যে পুরুষ থেকে বলতে পিতা থেকে একটা ক্রোমোজোম আসবে। ওকে, আমি একটু অন্য কালার দিয়ে দিই তাহলে তোমরা বুঝবে ভালো। ধরো পুরুষ থেকে একটা ক্রোমোজোম আসছে, ধরো এটা হচ্ছে একটা পুরুষের ক্রোমোজোম, এটা হচ্ছে একটা পুরুষের ক্রোমোজোম, এবং ঠিক এখানে আরেকটা আসছে মহিলা থেকে, আরেকটা আসছে কে থেকে বলো, আরেকটা আসছে মহিলা থেকে। এই দুইটা দেখতে মোটামুটি কি একই রকম না, একই রকম কিনা বলো? তাহলে এই যে পুরুষ এবং মহিলা, সোজা কথা মাতা এবং পিতা থেকে একই ধরনের ক্রোমোজোম যেটা আছে সেটাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। সেটাকে আমরা কি বলি ভাইয়া, হোমোলোগাস ক্রোমোজোম।
এখন দেখো এই যে হোমোলোগাস কথাটা পাবা, এই যে হোমোলোগাস হোমোলোগাস হোমোলোগাস, বুঝতে পারছো? তারপরে দেখো একটা জিনিস আবার বলছে যে সিনাপসিস, সিনাপসিস জিনিসটা কি একটু বুঝবা একটু পরে। দেখো পিতৃ ও মাতৃ উৎস উৎস থেকে আসা দুটি হোমোলোগাস ক্রোমোজোম, এই যে হোমোলোগাস ক্রোমোজোম ক্রোমোজোম এই দুটা কি জোড়া বাঁধলো না? এই দুটা জোড়া বাঁধলো। এখন যদি আমি একটু দেখাই, ধরো এভাবে জোড়া বাঁধছে, এভাবে জোড়া বাঁধছে, তাহলে এই যে জোড়া বাঁধলো, এই বাঁধার প্রক্রিয়া যেটা আছে সেটাকে বলা হয় সিনাপসিস। কমার্কের জন্য পরীক্ষায় কোশ্চিন আসে, সিনাপসিস কাকে বলে? ক্লিয়ার? তাহলে সিনাপসিস জাইগোটিনের মধ্যে পাবা পিতৃ এবং মাতৃ, সোজা কথা পিতা এবং মাতা থেকে আসা দুটি হোমোলোগাস ক্রোমোজোমে জোর বাঁধার প্রক্রিয়া, জোর বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়? সিনাপসিস বলা হয়। কি বলা হয় ভাইয়া? সিনাপসিস বলা হয়। তাহলে জোর বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলা হয়। এখন আসো এই যে বাইভ্যালেন্ট কথাটা বলতে কি বোঝায়? বাইভ্যালেন্ট, তাহলে দেখো বাইভ্যালেন্ট মানে দুই, বাই মানে দুই, তাই না? দেখো প্রতিটি জোরবদ্ধ হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে, জোড়াকে মানে দুই, জোড়া কি? দুই, তাহলে জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। তার মানে এই যে এইটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট, এটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট, বুঝতে পারছো? তাহলে এই যে সিনাপসিস এবং বাইভ্যালেন্ট কথাটা এখানে সব থেকে হাইলাইটেড, এই কারণে আমি এই দুটাই এখানে রাখছি। বাদ বাকিগুলো তোমরা পড়লে বুঝতে পারবা, বুঝতে পারছো? তাহলে এইটা গেল আমাদের জাইগোটিন। এখন আসো আমাদের সব থেকে যে ইম্পর্টেন্ট আমাদের ফেজটা আছে সেটা বলতে, ইম্পর্টেন্ট যে আমাদের ধাপটা আছে সেটা, একে। ওকে, এখানে একটা চিত্র আমি দিছিলাম, তো পরবর্তীতে এই চিত্রটা আর দেওয়া হয়নি, কারণ পরবর্তীতে আমি একসাথে অনেকগুলো চিত্র দিছি, হ্যাঁ, ওগুলো আমরা দেখবো। তো এখন আসো এই যে এইখানের মধ্যে এখন দেখো যে প্যাকাইটিন সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। যদি সিকিউ আসে তাহলে এখান থেকে সিকিউ আসার চান্স বলতে পারো 90%। কত পার্সেন্ট? 90%। আচ্ছা 90 না 99% দিয়ে দিই। এখন আবার হ্যাপি? তাহলে এইখান থেকে সিকিউ আসার চান্স কি বললাম? 99। এখন আসো প্যাকাইটিন শব্দের, এই যে প্যাকাইটিন উপপর্যায়ের মধ্যে আসলে কি কাহিনীটা ঘটে, মানে এই প্যাকাইটিন কেন সিকিউ আসার চান্স বেশি? তোমাদের আমি আগের ছোট্ট একটা শর্ট ভিডিও, যারা পেইড গ্রুপে আছো তোমরা দেখছো যে এই প্যাকাইটিন কেন আসবে। কারণ হচ্ছে এই প্যাকাইটিন থেকে তোমরা জানো পরবর্তীতে আমরা কি পাবো? এক্স আকৃতির অংশ পাবো, যেটাকে আমি কায়াজোমা বলবো। আর এখান থেকে মূলত কি ঘটবে? ক্রসিং ওভারটা ঘটবে। কি ঘটবে ভাইয়া? ক্রসিং ওভারটা ঘটবে, ক্রসিং ওভারটা ঘটবে। আর ক্রসিং ওভার হওয়া কেন জরুরি? না হলে আমাদের মাঝে বৈচিত্র্য সৃষ্টি হইতো না। বৈচিত্র্য সৃষ্টি না হলে তো ঝামেলা, বুঝতে পারছো? তার মানে এই ক্রসিং ওভার বলতে অংশের বিনিময় বোঝায়। তাহলে অংশের বিনিময় যখনই ঘটবে তখনই কি তোমার বৈচিত্র্য সৃষ্টি হবে। তার মানে এই জিনিসটা হচ্ছে আসে কই থেকে বলো? এই জিনিসটা আসে আমাদের প্যাকাইটিন থেকে। এখন প্যাকাইটিন সম্পর্কে একটু পড়াশোনা করি। ওকে, প্যাকাইটিনে আসো। এখন দেখো প্যাকাইটিনের ক্ষেত্রে কি আছে। প্রথমে আসো দেখো টেট্রাড কথাটা বাবা, টেট্রাড, 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 এবং এটা সব থেকে দীর্ঘতম পর্যায়, মনে রাখিও। দেখো টেট্রাড বাইভ্যালেন্টের প্রতিটি, বাইভ্যালেন্ট আমরা কই পাইছিলাম? বাইভ্যালেন্ট একটু আগে দেখে আসলাম। প্রতিটি জোরবাঁধা ক্রোমোজোম, এই যে প্রতিটি জোরবাঁধা ক্রোমোজোম, জোরবাঁধা ক্রোমোজোম এটাকে আমি বাইভ্যালেন্ট বলছিলাম। তাহলে প্রতিটি জোরবাঁধা ক্রোমোজোম যেটা আছে তার মানে এটাই হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে মোট 4টি ক্রোমাটিড তৈরি করে। কি করে ভাইয়া? 4টা ক্রোমাটিড তৈরি করে, ঠিক আছে। এই 4টা ক্রোমাটিড যেটা আছে এটাকে বলা হয় টেট্রাড। কি বলা হয়? টে, একটু, এটাকে বলা হচ্ছে টেট্রাড। কি বলা হয় বলো? এটাকে বলা হচ্ছে টেট্রাড। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে টেট্রাড। তাহলে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে 4টা গঠন করে। কয়টা গঠন করে ভাইয়া? 4টা। সেটাকে আমরা বলবো টেট্রাড। ক্লিয়ার? সেটাকে আমরা কি বলবো? টেট্রাড। ওকে, এখন আসো নন সিস্টার ক্রোমাটিড। আবার একটা কথা আসছে, নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড জিনিসটা কি সেটা একটু দেখতে হবে। দেখো একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সিস্টার, আচ্ছা এমনি বললে বুঝবা না, একটু বোঝাই দিতে হবে। ওকে, এটা একটু ক্লিয়ার করে নিতে হলে দেখো এই সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড বলতে কি বোঝায়। ধরো এটা একটা আমাদের সেন্ট্রোমিয়ার, তাই না? এই যে 1 2, আমি একদম সহজ করে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো এই 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 একটা পাইলাম, আর একটা ধরো আমি আঁকায় নিলাম, আর একটা ধরো এই যে একটা 1 2, এই তো এই দুটো আমি ক্রোমোজোম আঁকায় নিছি, বুঝো? তাহলে এই দুটো ক্রোমোজোম যেহেতু আঁকায় নিছি, এখন একটু বলি। দেখো এই যে এই আমাদের এই ক্রোমোজোমের এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, 4টা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, যেটাকে আমি টেট্রাড বলছিলাম। ক্লিয়ার? দেখো এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড এই দুইজন হচ্ছে পরস্পর পরস্পর সিস্টার। দেখো তো এরা কি একই মা? ধরো এটা যদি মা হয়, এটা যদি মা হয়, তাহলে একই মায়ের সন্তান। একই মায়ের সন্তান যদি হয় বোন, তাহলে তাদেরকে আমরা বলি সিস্টার। ক্লিয়ার? সিস্টার। তাহলে এই দুটা ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, মনে থাকবে? ক্রোমাটিড। তাহলে এই দুটা ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ঠিক একইভাবে এই এদের ক্ষেত্রে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সোজা কথা, একই সেন্ট্রোমিয়ারের মধ্যে যে ক্রোমোজোম গুলো থাকবে তাদের পরস্পরকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। একটাকে অপরটাকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? আবার এদের ক্ষেত্রে যদি আসো তাহলে এরাও কি, এরা পরস্পর সিস্টার ক্রোমাটিড, এরাও পরস্পর সিস্টার ক্রোমাটিড। বুঝছো তো ব্যাপারটা? সিস্টার ক্রোমাটিড বুঝছো? ওকে,
তাহলে আসো নন সিস্টার কোনটা আবার দেখো, এই যে এখানে একটা এই যে আমি সবুজ সবুজ এবং এই যে একটা আমাদের রেড, এই দুই মহাশয় হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। দেখো তো এরা কি, এরা কি আলাদা আলাদা না, আলাদা আলাদা না, তার মানে দুইজনের মা হচ্ছে আলাদা আলাদা, তাহলে নন সিস্টার ক্রোমাটিড মানে সেন্ট্রোমিয়ার হচ্ছে আলাদা আলাদা, এটা আমি বোঝাচ্ছি, মা বলে এটা বোঝাচ্ছি। তাহলে এদেরকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, বুঝতে পারছো? তাহলে এদেরকে বলা হচ্ছে কি বলো, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এখন আসো, এখন দেখো একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড এবং দুটি ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এরা দুজন কিন্তু হোমোলোগাস, যেটা আমি জাইগোটিনে পড়ায় আসলাম। কি বলছিলাম, একই ধরো পিতা এবং মাথা থেকে আসতে হবে ক্রোমোজোম এবং দুইটা মোটামুটি একই রকমের হবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি বলো, হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের যেটা আছে এইটার ক্ষেত্রে এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড এবং এই ভিন্ন দুইটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা এটা বুঝলাম। দেখো এই যে নন সিস্টার ক্রোমাটিড যেটা আছে এই ব্যাপারটা এইখানের মধ্যে আসো, যে এরা আসলে থাকে কেমনে একটু একটু ক্লিয়ার করে দেই। সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড তো বুঝছো তাই না? দেখো এরা এখন আরেকটু বলি। ধরো এই যে 1 2 1 2 ক্লিয়ার। তারপরে আসো এখানে এদের ক্ষেত্রেও আমি এখানে আঁকা নিলাম, ধরো এইটাকে আমি এখানে মিলাই দিছি। ওকে, দেখো তো বোঝো কিনা। তাহলে এই যে দুইটা জিনিস আঁকাই নিলাম আমি, এই দুইটা জিনিস কি দেখো এখানের মধ্যে, দেখো এইটা যদি একটু বৃদ্ধি করা দেয় আলটিমেট এই যে এই জায়গাটাকে যদি একটু জুম ইন করি, এই জায়গাটাকে একটু জুম ইন করি, এই জায়গাটা জুম ইন করলে আমি দেখো তো পাই কিনা, ধরো এই পাশে একটা হচ্ছে আমাদের এরকম আর একটা আছে আমাদের রেড এর ছিল দেখো এরকম। তাহলে আলটিমেট এটা কি হয় দেখো তো, এটা এক্স কিনা, এক্স এর মতো দেখা যাচ্ছে কিনা। তাহলে এই যে এক্স আকৃতির অংশ আমরা কোথায় পাইলাম, কোথায় পাইলাম, প্যাকাইটিনে। এক্স আকৃতির অংশ আমরা কোথায় পাইলাম, প্যাকাইটিনে। এই এক্স আকৃতির অংশকে বলা হচ্ছে কায়াজমা। কি বলা হচ্ছে ভাইয়া, কায়াজমা বা কায়াজমাটা। তাহলে এই এক্স আকৃতির অংশকে বলা হচ্ছে কায়াজমা। ক্লিয়ার, দেখো এই যে কায়াজমা, এখানেও একটা কায়াজমা। ক্লিয়ার, বুঝতে পারছো এই ব্যাপারটা? তাহলে যদি বুঝো তাহলে এখন আসো, দেখো এই যে কায়াজমা, দেখো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স এক্স চিহ্নের মতো সংযোগ বিন্দু যেটা আছে সেটাকেই বলা হচ্ছে কায়াজমা, সেটাকেই বলা হচ্ছে কি বলো, কায়াজমা। এই যে এক্স আকৃতির মতো সংযোগ যে বিন্দুটা আছে এটাকেই বলা হচ্ছে কায়াজমা। তোমরা বুঝতে পারছো কায়াজমা? এই কায়াজমাতে কিন্তু খেলাটা হবে, ওই যে বলছিলাম ক্রসিং ওভার, তার মানে এখান থেকে আমরা দেখবো। তাহলে তোমরা প্যাকাইটিন আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আসো আমরা পরবর্তী ধাপে যাই। ওকে, পরবর্তী ধাপ কি ছিল আমাদের বলো, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসে আসো। তাহলে ডিপ্লোটিনে দেখো কি বলছে, এখানের মধ্যে ওই যে আগের মতো অ্যানাফেজে গিয়ে কি হয়েছিল বলো দেখি, পারস্পরিক বিকর্ষণ শুরু হয়েছিল। এদের ক্ষেত্রে ডিপ্লোটিনে পারস্পরিক বিকর্ষণ শুরু হবে। যখন পারস্পরিক বিকর্ষণ শুরু হবে, ধরো এই যে এরকম ছিল, এরকম ছিল, এরকম করে ছিল আমাদের কি ছিল, কায়াজমা তাই না? তখন এইভাবে টান শুরু হবে, এভাবে টান শুরু হবে, নিচেরটাও এরকম ধরো চিন্তা করো, এভাবে টান শুরু হবে, এভাবে ছিল, এভাবে টান শুরু হবে, টান শুরু হবে। তাহলে এই যে এই জিনিসটা টান শুরু হবে, এটা খালি জাস্ট মাথায় রাখো, তাহলে তুমি কনসেপ্ট বুঝে যাবা। দেখো পারস্পরিক বিকর্ষণ, পারস্পরিক বিকর্ষণ হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে তীব্র বিকর্ষণ, কেমন তীব্র বিকর্ষণ শুরু হয় এবং তারা দূরে সরে যায়, তারা দূরে সরে যায়। এই যে যখন দূরে সরে যাবে তখন এখানে দেখো তো লুপ সৃষ্টি হয়েছে কিনা, তার মানে লুপ সৃষ্টি হবে আমাদের কোথায়, ডিপ্লোটিনে। মনে থাকবে, লুপ সৃষ্টি হবে কোথায়, ডিপ্লোটিনে। এখন আসো এই যে প্রান্তিকরণ, দেখো বিকর্ষণের দরুন কায়াজমা বিন্দুগুলো ক্রমান্বয়ে সংকোচনের প্রান্তের দিকে সরতে থাকে, একে প্রান্তিকরণ বলা হয়। এই ক্রোমোজোম গুলো 90 অথবা 180 ডিগ্রি লুপের সৃষ্টি করে, যেটা আমি তোমাদের লুপের কথা বললাম। লুপটা কেমন, এখন দেখো, ধরো এই যে একটা আমি একটা করে সিঙ্গেল সিঙ্গেল আঁকাচ্ছি, ওকে। আবার এখানে ধরো আরেকটা আছে, আরেকটা ক্রোমোজোমে আরেকটা সিঙ্গেল পার্ট নিলাম, তাহলে এইটা এই পাশে, ওকে। সরি, একটু সুন্দর করে আঁকাইনি, তাহলে আবার ভালোই লাগবে দেখতে। একটু আঁকাইনি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের, ওকে, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম তাই না, এগুলো হচ্ছে আমাদের সেই ক্রোমাটিড। এই যে এখানে আছে আমাদের একটা যুক্ত, এই যে এখানে আছে একটা যুক্ত। এই তো, তাহলে এই অংশটাকে আমরা বলছিলাম এক্স আকৃতির, এই অংশটাকে আমরা বলছিলাম এক্স আকৃতির, তাই না? দেখো যখন এরা যখন টান শুরু করবে, দুই দিকে যখন টান শুরু করবে, তাহলে টান শুরু করলে যে মাঝখানে আমাদের কি হয়েছে বলো তো, লুপের সৃষ্টি হয়েছে না, লুপের সৃষ্টি হয়েছে কিনা। তাহলে এই লুপটা, ধরো এই লুপটা, এই যে এখানে এই লুপটা হচ্ছে 90 ডিগ্রির, কত ডিগ্রি ভাইয়া, 90 ডিগ্রি, 90 ডিগ্রির লুপ সৃষ্টি হয়েছে, 90 ডিগ্রির লুপ সৃষ্টি হয়েছে, বুঝতে পারছো? এখন আসো, ধরো যদি কোনো কারণে এক প্রান্ত সরে যায়, তাহলে এরা দুইজন আরো টানতে টানতে উপরের দিকে উঠবে কিনা, টানতে টানতে উপরের দিকে, ধরো এইভাবে ছিল, এভাবে ছিল, তখন লুপ হয়েছে কত, 90 ডিগ্রি। যখন নিচেরটা খুলে যাবে তখন দেখো সমান, সমান হলে কি হবে, স্ট্রেট লাইন তোমরা জানো, সরল রেখা কত, 180 ডিগ্রি। তার মানে এখানে হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে এই দুটা মাথায় রাখতে হবে, যদি দুইটা লুপের ক্ষেত্রে যুক্ত থাকে তাহলে সেখানে 90 ডিগ্রি,
আর যদি খুলে যায় একটা তাহলে সেখানে 180 ডিগ্রি। তাহলে এটা মনে রাখবা। এখন আসো ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের ক্ষেত্রে আসো, এটা অন্তিম পর্যায়ে আমাদের, মানে শেষ পর্যায়ে। দেখো সর্বাধিক সংকোচন, এখানে কি হয়? সর্বাধিক সংকোচন মানে ক্রোমোজোম গুলো অত্যন্ত খাটো এবং স্থূল হয়, যেটা আমরা মাইটোসিসের ক্ষেত্রে পড়ছিলাম মেটাফেজে, তাই না? মাইটোসিসের ক্ষেত্রে পড়ছিলাম মেটাফেজে। ওকে, তাহলে বলো মাইটোসিসের ক্ষেত্রে কোথায় পড়ছিলাম? মেটাফেজে। এখন আসো তারপরে দেখো কি বলছে, নিউক্লিয়ার মেমব্রেনের ভাঙ্গন। দেখো নিউক্লিওলাস এবং সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ ভেঙে যায়। তারপরে আসলে যে স্পিন্ডল তন্তু কাইনোটোকোরের সাথে যুক্ত হয়, সংযুক্ত হয়, মেটাফেজ 1 এর প্রস্তুতি নেয়। তার মানে পরবর্তী ধাপ যেটা আছে সেটার প্রস্তুতি নেয়। আমরা প্রোফেজ 1 পড়তেছিলাম, এর পরবর্তী হচ্ছে মেটাফেজ 1, তার পরবর্তী হচ্ছে কি অ্যানাফেজ 1, তার পরবর্তী হচ্ছে টেলোফেজ 1। এই তো এইটা আছে মায়োসিসের ব্যাপার যে ছিল এইটা। আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা ছিল এর আগে যেটা ছিল? সেটা কি ভাইয়া? প্যাকাইটিন। প্যাকাইটিন খুব ভালো করে বলতেছি, প্যাকাইটিন, প্যাকাইটিন, জাইগোটিন আর ডিপ্লোটিন, এই তিনটা খুব ভালো করে মনে রাখবা। কি বললাম? এই তিনটা খুব ভালো করে মনে রাখবা। ওকে, তাহলে আমরা এটা বুঝছি, মোটামুটি আমরা বুঝছি, তাই তো? এখন আসলে তাহলে পরের স্লাইড যেটা আছে সেটাতে যাই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। এই যে চলে আসছে, দেখো এখানে ক্ষেত্রে কি হয়েছিল বলো। এই যে প্রথমে দেখো এই যে লেপটোটিন যেটা যে সুতার মতো, এই দেখো দানা সৃষ্টি হয়েছে, এই দানা। ওকে, এই দানাগুলো সৃষ্টি হয়েছে, যেটাকে আমি কি বলছিলাম? এই দানাগুলো তাহলে আমি এদেরকে বলছিলাম ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার বলছিলাম, মনে আছে? দেখো এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। ক্লিয়ার? তারপরে জাইগোটিনে আসো, দেখো জাইগোটিনের ক্ষেত্রে দেখো এই যে জোড়া পাচ্ছে, দুইটা করে জোড়া পাচ্ছে, এটাকে আমি বলছিলাম বাইভ্যালেন্ট, মনে আছে? তারপরে এই যে প্যাকাইটিনে আসো, দেখো প্যাকাইটিনে এই যে এক্স আকৃতির অংশ, এই যে এক্স আকৃতির অংশ, এটা হচ্ছে আমাদের প্যাকাইটিন। তোমাদের দেখা দিচ্ছি, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে দেখো এই যে লুপ সৃষ্টি হয়েছে, লুপ সৃষ্টি হয়েছে, এইটা হচ্ছে লুপ সৃষ্টি কত? 90 ডিগ্রি। আর যদি এক প্রান্ত খুলে যেত তাহলে কত হইতো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তারপরে আসো ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের ক্ষেত্রে অংশের বিনিময় ঘটে গেছে, এটা আমরা একটু পরে দেখবো, ক্রসিং ওভারে গিয়ে দেখবো, ঠিক আছে? তাহলে এখন আসো, আমরা এটা বুঝে গেছি, তাহলে এখন আসো পরবর্তী স্লাইড। তোমরা কি এগুলো বুঝছো কিনা সেটা বলো আগে। এগুলো খুবই ইজি, খুবই ইজি। ওকে, তাহলে এখন আসো আমাদের ক্রসিং ওভার। ওকে, ক্রসিং ওভার। এখন আসো ক্রসিং ওভার যেটা আছে সেটা একটু পড়তে হবে ভাইয়া। ক্রসিং ওভার থেকে যদি গতে আসে প্যাকাইটিনের বৈশিষ্ট্য, তাহলে ঘতে আসবে ক্রসিং ওভারের গুরুত্ব। অথবা আসতে পারে এইভাবে কোশ্চিন, যে ক্রসিং ওভারের কৌশল লেখো, চিত্র সহ বর্ণনা করতে হবে এবং বলতে পারে যে সাথে গুরুত্ব আলোচনা করো। বুঝতে পারছো? এখন আসো ক্রসিং ওভার জিনিসটা কি। দেখো তো ক্রস, ক্রস এই যে ক্রস মানে একটা, ধরো এই যে একটা লাইন, একটা ট্রেন লাইন, ট্রেনের ক্ষেত্রে তোমরা দেখো না যে ট্রেনের ক্রসিং করে মানে কি? একটা দাঁড়ায় থাকে আরেকটা যায়, তার মানে একটা লাইন ছিল জাস্ট এই যে এরকম। বুঝতে পারছো? তাহলে মানে এক্স এক্স এর মতো আর কি ক্রসিং ওভার। এক্স এর মতো হচ্ছে কি বলো? ক্রসিং ওভার। ক্রসিং ওভার। এখন আসো ক্রসিং ওভার যে ব্যাপারটা আছে, এখানে তোমার আমি বইয়ের একটা চিত্র দিয়ে দিছি, কারণ এখান থেকে আমি দেখাবো। ক্রসিং ওভার যদি বলে তোমাদের কৌশলটা জানতে চায়, তাহলে এতটুকুর উপরে আর কিছু লেখার দরকার নেই, এতটুকুই লিখতে হবে। এখন আসো কি কি মনে রাখবো ভাইয়া ক্রসিং ওভারে? ক্রসিং ওভারে সবসময় মনে রাখবা যে ক্রসিং ওভারের ক্ষেত্রে অ্যান্ডোনিউক্লিয়াস, অ্যান্ডোনিউক্লিয়াস, আর এটা মনে রাখতে হবে লাইগেস। আমি লিখে দেই অ্যান্ডোনিউক্লিয়াস, অ্যান্ডোনিউক্লিয়াস, অ্যান্ডোনিউক্লিয়াস। ক্লিয়ার? অ্যান্ডোনিউক্লিয়াস এইটা হচ্ছে সবসময় কাটে, রেস্ট্রিকশন যেমন কাটে, এইটা হচ্ছে সবসময় কি হবে? কাটে। তাহলে এইটা সবসময় কাটে। আর জোড়া লাগায় কে? জোড়া লাগায় মনে রাখবা, জোড়া লাগায় হচ্ছে আমাদের, জোড়া লাগায় আমাদের লাইগেস। লাইগেস লাগায়, লাইগেস। ক্লিয়ার? লাইগেস লাগায়, মনে রাখবা, লতে লাইগেস, লতে লাগায় মানে কি? জোড়া লাগায়। ক্লিয়ার? তাহলে এই যে অ্যান্ডোনিউক্লিয়াস আর লাইগেস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার ক্রসিং ওভার হয়ে গেছে। বুঝছো? দেখো এখন পরে দেখো কি বলছে, দেখো প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়, মানে কি? একটু আসো নিচের চিত্রতে আসো, এই নিচের চিত্রতে আসো। এই যে নিচের চিত্র, একটু আমি যদি ওকে সরি, নিচের চিত্র যদি আমি একটু জুম করে দেখাই তোমাদের, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, এদিকে আসো। দেখো এখানে ক্ষেত্রে দেখো তো কি হয়েছে। এই যে এইটা আমাদের দুটি হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে কায়াজমা সৃষ্টি, দেখো তো। ওকে, এটা একটু ক্লিয়ার করে নিই। কায়াজমা সৃষ্টি, কায়াজমা সৃষ্টি, এই যে এক্স আকৃতির অংশ, এক্স আকৃতির অংশ এটা কিনা বলো? এক্স আকৃতির অংশ এটা কিনা? তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে কায়াজমা সৃষ্টি, কায়াজমা সৃষ্টি। বুঝতে পারছো? তাহলে কায়াজমা সৃষ্টি হয়েছে, কায়াজমা সৃষ্টি হওয়ার পর কি হবে? অংশের বিনিময় ঘটবে। আমরা জানি ক্রসিং ওভার মানে কি? অংশের বিনিময় ঘটবে। তাহলে এই যে এই কালোটা, এই কালোটা চলে আসবে এখানে, এই সাদাটা চলে যাবে এখানে। দেখো ঠিক পরবর্তী ধাপে গিয়ে এই কাহিনীটা হয়েছে। তার মানে এর কালো চলে আসছে এখানে, এর সাদা চলে গেছে ওখানে। তার মানে কি হলো ভাইয়া? জিনের আমাদের কি হলো? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল। তাহলে কি হবে? বৈচিত্র্য সৃষ্টি হবে, হ্যাঁ কিনা? তাহলে এখন তুমি পরে দেখো এই যে ক্রসিং ওভার যেটা আছে। ওকে, এখন আমি একটু নিয়ে আসি ক্রসিং ওভার যেটা আছে, দেখো। ওকে, ক্রসিং ওভার এইটা। ওকে,
ওকে, ক্রসিং ওভারের ক্ষেত্রে আসো এখন। দেখো ক্রসিং ওভারে কি বলছে, দেখো প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড, কি বলছিলাম, প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়, এই যে একই স্থান বরাবর ভেঙে গেছে। তারপর আসো, এটা কে ভাঙে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম ভাঙে, কে ভাঙে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম ভাঙে। তারপরে দেখো পরে কি হয়, এই যে পরে একটির সাথে অন্যটি পুনরায় জোড়া লাগে, কার মাধ্যমে, লাইগেজের মাধ্যমে, এই যে লাইগেজের মাধ্যমে জোড়া লাগছে। দেখো শেষ পর্যায়ে প্রান্তিকরণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, এই যে অংশের বিনিময় ঘটে, এবং সাথে জিনেরও বিনিময় ঘটে। এই জিনের বিনিময় ঘটা মানে কি হচ্ছে বলো, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এক জায়গা থেকে অন্য জায়গায় গেল। আমরা বলি না যে মায়োসিস কি করে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি করে নিয়ে যায়, অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে সেই প্রসেসটা, বুঝতে পারছো? তাহলে এইটা গেল এখানে। এখন এখানে আসো, দেখো 1909 সালে বিজ্ঞানী এই যে জানসেন্স যেটা আছে এগুলো দিছে আর কি। দেখো এই ভাঙ্গনের ক্ষেত্রে কায়াজমা অঞ্চলে নন সিস্টার ক্রোমাটিড যেটা আছে, এটা এন্ডোনিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে কি হয় ভাইয়া, কেটে যায়। জোড়া লাগায় কে, জোড়া লাগায় লাইগেস। গুরুত্ব কি, গুরুত্ব দেখো, গুরুত্ব এইটার মাধ্যমে আমাদের প্রজাতি সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি পরীক্ষা তোমাদের আসে, ওকে, এখন যদি পরীক্ষা তোমাদের আসে যে এর গুরুত্ব, তাহলে দেখো তো এই গুরুত্বগুলো পাবা কিনা। ওকে, এই গুরুত্বগুলো পাবা কিনা দেখো। দেখো গুরুত্বের ক্ষেত্রে কি বলছে যে ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, তার মানে কি জিনগত পরিবর্তন সাধিত হয়। তারপরে আসো যে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। তারপরে যে নিচে আসো নতুন প্রজাতি, মানে সোজা কথা এগুলো তোমরা পাবা। এগুলো আর আমার পড়ার প্রয়োজন নাই, তোমরা পড়লেই বুঝতে পারছো? ক্রসিং ওভার কিন্তু খুব ইজি, জাস্ট একবার দেখলেই পারবা। আর এই চিত্র মাস্ট বি দিতে হবে, চিত্র ছাড়া হবে না। এই এ বি সি ডি এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু চিত্র দিতে হবে। চিত্রটা তোমার একদম কমন, এই যে এমনি এমনি আঁকাই নিবা, ধরো এই যে 1 2 3 4। পরবর্তীতে ধরো এখানে পেন দিয়ে মনে করো যে আমি আরেকটা আঁকাই নিলাম, ধরো এখানে আমি আরেকটা আঁকাই নিলাম এখানে। ওকে, এই যে এখানে আমি আরেকটা আঁকাই নিলাম, 1 2 3 4। কি করবা, এই একে কাটায় নিয়ে এখানে বসাই দিবা, আর এইখান থেকে এই রেডটাকে নিয়ে গিয়ে এখানে বসাই দিবা, মানে পরের চিত্রে আর কি, আমি একবারে দেখাইছি, পরের চিত্রে এখানে বসাই দিবা। ওটাই হয়ে গেছে ক্রসিং ওভার, বুঝতে পারছো? তাহলে এই হলো ক্রসিং ওভারের তোমাদের ব্যাপার স্যাপার গুলান। তাহলে আমরা ক্রসিং ওভার বুঝছি। ওকে, তাহলে এখন আসো তার পরবর্তীতে আমাদের কি আছে দেখি, আরো কিছু আছে কিনা। ওকে, এখানে আমি মূলত একটা ফাঁকা স্লাইড রাখছিলাম ক্রসিং ওভার বোঝানোর জন্য, তো আমরা ওখান থেকে বুঝে গেছি যেহেতু, তাহলে এখানে আর কিছু লাগতেছে না। তাহলে ও সরি, তারপরে আসো। ওকে, তারপর আরেকটা জিনিস আছে, মাইটোসিস ও মিওসিসের মূল তুলনা। দেখো তোমাদের বইয়ের শেষে অনেকগুলো চার্ট আছে, মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিসের পার্থক্য, মানে মেলা ধরনের চার্ট আছে, তার মধ্যে আমি একটা জাস্ট খালি এখানে অ্যাড করাইছি। দেখো তো মাইটোসিসের মধ্যে কি বলছো, দেখো এইটা কই ঘটে ভাইয়া, দৈহিক কোষে ঘটে। আমি বলছিলাম দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ, এইটা কই ঘটে, জনন মাতৃকোষে। ক্লিয়ার? তারপরে আসো, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়। এখানে কি হয়, নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম একবার। সব পড়াই দিছি। তাহলে দেখো ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে, আর এখানে কি হয়, অর্ধেক হয়ে যায়, যেই কারণে আমরা বলছিলাম হ্রাসমূলক। তারপরে এখানে আসো যে ক্রসিং ওভার ঘটে না, তাই নতুন প্রকরণ তৈরি হয় না। আর এখানে কি ক্রসিং ওভার ঘটে, ফলে কি হয়, নতুন প্রকরণ তৈরি হয়, আবার বলতে পারো জিএনএ রিকম্বিনেশন হয়। এই তো হলো তোমাদের কি বলো, তোমাদের এইটা হলো এখান থেকে শেষ আর কি। এখানেই তোমাদের আজকের ক্লাস কি বলো, আজকের ক্লাস ইন্ড। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করলা যার জন্য, মানে ক্লাস করবা যারা আর কি, তাদেরকে আমি মানে অগ্রিম ধন্যবাদ দিলাম। হ্যাঁ, পরও এর বাহিরে আর কিছু আসবে না ইনশাল্লাহ, বুঝতে পারছো? তাহলে দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে, তখন তো বাকি কথা সেখানেই হবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।